প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে শুনতে এবং দেখতে আমাদের শূন্যতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। সামিন অস্ফুট স্বরে বলে ওঠে। টি, সামিনকে কিছু বলতে না দিয়ে একটা চড় মারে রেহানা তাকে। গালে হাত দিয়ে মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সামিন। রেহানা বলে ওঠে, আর কিসের শান্তি হবে তোমার? ছুটে গিয়ে আজান আয়াতকে টেনে এনে সামিনের সামনে দাঁড় করায়, তারপর চেঁচিয়ে বলতে থাকে, ওদের মেরে ফেললে হবে? নিয়ে যাও, পুঁতে ফেলো ওদের। তারপর গিয়ে আলোকে টেনে এনে সামিনের দিকে ধাক্কা দিয়ে বলে, ওকেও মেরে দাও, তাহলে তো শান্তি অবশ্যই হবে। সামিন চোখ তুলে তাকায় না রেহানার দিকে। রেহানা চেঁচিয়ে বলতে থাকে, আমাকে মারো বাবা, অবশ্যই শান্তি পাবে তুমি। কথাটি বলে কান্নায় ভেঙে পড়ে রেহানা। কিছুক্ষণ পরে মাথা ঘুরে পড়ে যেতে নিলেই ইয়াসার এসে ধরে ফেলে। আজান আয়াতের দিকে তাকিয়ে বলে, ওনাকে বসিয়ে দাও। আজান আয়াত তাদের মাকে ধরে একটা বেঞ্চিতে বসিয়ে দেয়। সামিন ঘুরে আলোর দিকে তাকায়, কান্না থামিয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। সামিন তার দিকে এগিয়ে যায়, পাশে বসে আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলে, আলো, আজ যদি আমার বাবার কিছু হয় তাহলে জেনে রাখুন ইয়াসার মির্জা, আমার বাবার খুনি হিসেবে আমি আপনাকেই জানবো আজীবন। ঘৃণা মিশ্রিত কণ্ঠে কথাটি বলে ওঠে আলো। ডক্টর রাসেল কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে সামিনের দিকে, তারপর হাসি হাসি মুখ করে বলে ওঠে, এই শহরের মেয়র সামিন ইয়াসার, আমাকে চিনতে পেরেছ? সামিন রাসেলের দিকে হাত বাড়িয়ে দেয়। রাসেল, ফার্স্ট বেঞ্চার, রোল নাম্বার 3। রাসেল হেসে ফেলে, অত্যন্ত আন্তরিকতার সাথে সামিনের সাথে কোলাকুলি করে। সামিনের দিকে তাকিয়ে বলে, তুমি ব্যাক বেঞ্চের হলেও তোমার স্মৃতিশক্তি প্রখর সামিন। এত বছর পরেও মনে রেখেছ আমাকে। সামিন মৃদু হাসে। রাসেল আলোর দিকে তাকিয়ে সামিনকে বলে, ওয়াইফ? সামিন মাথা নাড়ায়। বুঝলাম। রোগী কে হয়? শ্বশুর? হ্যাঁ রাসেল। রাসেল একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আই সি। সামিন বলে, ওনার এখন কি অবস্থা? দেখো সামিন, ওনার আগে থেকে ডায়াবেটিস এবং হার্টের অসুখ ছিল, অতএব ঝুঁকিটা একটু বেশি। আর তাছাড়া ওনারা এখানে আনতে অনেকটাই দেরি করে ফেলেছে। এটা মাইন্ড স্ট্রোক না, মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। সার্জারি ছাড়া আর কোনো উপায় নেই। সামিন আলোর মুখের দিকে তাকায়। আলো বোকার মতো ডক্টর রাসেলের দিকে তাকিয়ে আছে। এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলে, তাহলে করছেন না কেন? অপারেশন করুন। ভাবি, সার্জারি তো মুখের কথা নয়। আর তাছাড়া এদেশে হবে না বলো? রাসেল সামিনের দিকে তাকায়। হবে, কিন্তু অনেক রিস্কি। অন্যদিকে বেশি দেরি করাও যাবে না। আমাদের কিছু একটা করতে হবে, যদি তোমরা রাজি থাকো। আপনি অপারেশন করুন প্লিজ। আলো হাত জোর করে বলে ওঠে, আপনাদের সৌভাগ্য নাকি জানি না, তবে আজকেই ডাক্তার আদনান রুহানি এসেছে। যদি বন্ডে সই করে দেন তাহলে আমরা এগোতে পারি। আলো কেঁপে উঠে কথাটা শুনে ভীত কণ্ঠে বলে, বন্ডে কেন সাইন করতে হবে? রাসেল নিচু স্বরে বলে, বললাম না, অনেক রিস্কি। কিছু একটা হয়ে গেলে। রেহানা আর্তনাদ করে ওঠে। আজান মাকে আগলে নেয়। আলোর গলা জমে থাকা কান্নাটুকু গিলে ফেলে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর একটা বিষয়, অপারেশনটা খুবই ব্যয়বহুল। তুমি এসব নিয়ে ভেবো না রাসেল, আমি আছি। সামিন কথাটি বলার সাথে সাথে আলো চেঁচিয়ে ওঠে। না। সামিন এবং রাসেল তার মুখের দিকে তাকায়। আলো সামিনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, প্রয়োজন নেই, একেবারেই প্রয়োজন নেই ইয়াসার মির্জা। সারা আলো, 1000 টাকার বিষয় না এটা।
আলো সামিনের দিকে এগিয়ে যায়, তেজি কণ্ঠে বলে, আপনি ভাবলেন কি করে আমি আপনার টাকায় আমার আব্বুর অপারেশন করাবো? রাসেল একবার, সামিন একবার আলোর দিকে তাকায়। সামিন আলোকে বলে, কি করবে তুমি? আমাদের যেটুকু আছে সেটাই যথেষ্ট। আপনার মতো ক্রিমিনালের টাকায় আমার আব্বুর জীবন বাঁচলে অমন জীবনের দরকার নেই। চোখের পানি মুছে রেহানার দিকে তাকিয়ে বলে, আমি আব্বুর সেভিং থেকে টাকা তুলতে চাই আম্মু। নমিনি তো তুমি, কিন্তু মনে হচ্ছে বেশ দেরি হবে তাতে। তুমি আমার বিয়ের জন্য যে গয়নাগুলো গড়িয়েছিলে ওগুলো বিক্রি করতে চাচ্ছি আজ রাতের মধ্যে। সামিন কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে আলোর হাত ধরে টানতে টানতে ওয়েটিং রুমের পেছনের দিকটায় নিয়ে যায়। দেয়ালের সাথে ঠেসে ধরে ধমকের সুরে বলে ওঠে, বেশি বুঝবে না আলো, তুমি ঠিক নেই, আমাকে সামলাতে দাও সবটা। আলো সামিনকে ধাক্কা দিয়ে বলে, কেন, কে হন আপনি আমাদের? কেউ না, একজন অপরাধী আমি, একজন দোষী। ধরে নাও এই সবটা আমার ভুলের মাসুল। আলো তাচ্ছিল্যের হাসি হাসে, ভুলের মাসুল চাই না আমি। আপনার অন্যায়ের শাস্তি ছাড়া আমি কিছুই চাই না। দরকার নেই এসবের, যান এখান থেকে। এমন সময় হন্তদন্ত হয়ে ইসমাম এসে দাঁড়িয়ে পড়ে সেখানে, তার পিছনে ঈশিতা। ইসমাম আলো আর সামিনের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া, সামিন ওদের দিকে তাকায়, ঈশিতাকে দেখতে পেয়ে বলে, ইস্যু এই অর্থ উম্মাদ মেয়েটিকে ধরে রাখ, আমার কিছু কাজ আছে। আতাউর আলমের সার্জারি হবে। আলো চেঁচাতে থাকে, সব জায়গায় নিজের ক্ষমতার জোর, গায়ের জোর, অর্থের জোর দেখাবেন না ইয়াসার মির্জা। ইসমাম বলে ওঠে। অদ্রি, তারপর কথাটা ফিরিয়ে নিয়ে নিজেকে সামলে নিয়ে বলে, ভাবি আপনি শান্ত হন, এখন মাথা ঠান্ডা রাখার সময়। আলো এক পলক ইসমামের দিকে তাকিয়ে ছুটে চলে যায় রেহানার কাছে। সামিন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ডক্টর রাসেলের কাছে চলে যায়। ভাবি, ঈশিতা হুট করে কি মনে করে আলোকে ভাবি ডেকে ফেলে। আলো রেহানাকে আগলে ধরে বসেছিল, মাথা তুলে ঈশিতার দিকে তাকায়। আজান আয়াত দূরে একটা বেঞ্চিতে মাথা নিচু করে বসে আছে। ঈশিতা আলোর পাশে বসে রেহানার দিকে তাকিয়ে বলে, আন্টির শরীরটা খুব খারাপ সম্ভবত। হসপিটালের পাশেই আমার এক ফ্রেন্ডের বাসা। তুমি চাইলে আমি আন্টিকে সেখানে নিয়ে যেতে পারি। আন্টি একটু রেস্ট নিত। অপারেশন সকাল 7টায়। দরকার নেই। নিচু স্বরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলে ওঠে রেহানা। তারপর আজানের দিকে তাকিয়ে বলে, তোর দাদির খোঁজ নিয়েছিস? পপি খালা এসেছে বাসায়। রেহানা দু চোখ বন্ধ করে ফেলে। ঈশিতা উঠে দাঁড়ায়। তখনই একজন নার্স এসে বলে, আমি? নিস্তেজ কণ্ঠে জবাব দেয় আলো। আলো একটা ধাক্কার মতো খায়, কিন্তু নিজেকে দ্রুতই সামলে নিয়ে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। 2 কদম হেঁটে সামনে এগোতেই মাথা ঘুরে পড়ে যেতে নিলে ঈশিতা ধরে ফেলে। ঈশিতা নরম গলায় বলে, আমি তোমাকে ধরে রাখছি ভাবি, তুমি চলো। ডক্টর রাসেলকে কেবিনে সামিন এবং ইসমাম দুজনে দুটো চেয়ারে বসে আছে। আলো গিয়ে কেবিনের দরজার কাছে দাঁড়ায়। ইসমাম আলোকে দেখতে পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আলো গিয়ে চেয়ারে টানে বসে পড়ে। তার দৃষ্টি ডক্টর রাসেলের দিকে। রাসেল আলোর দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলে, এটাতে সই করতে হবে ভাবি। কাপা কাপা হাতে আলো কাগজটা নেয়। কিছুক্ষণ কাগজটার দিকে তাকিয়ে থেকে মুখ তুলে একে একে সবার দিকে তাকায়। ঈশিতা আলোর কাঁধে হাত রেখে নরম গলায় বলে, সব ঠিক হবে, কিচ্ছু হবে না তোমার বাবার। সামিন চুপ করে বসে আছে। আলো ধীরে ধীরে কাগজটা সই করে ডক্টর রাসেলের দিকে এগিয়ে দেয়। রাসেল বলে, এখন তোমরা অপেক্ষা করো, আমরা ডাক্তাররা আগে একটা মিটিং করব। তোমরা ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো। আলো উঠে চলে যায়। সামিন ঈশিতার দিকে তাকিয়ে বলে, কিছু খাওয়া ওদেরকে। কাজ হবে না ভাইয়া, সবাই কঠিন পাথরের মূর্তি, যার কারিগর তুমি নিজেই। সামিন বোনের দিকে তাকিয়ে থাকে। ঈশিতা উঠে আলোর পিছু পিছু চলে যায়। কোথায় যাচ্ছ? নরম গলায় বলে সামিন। আলো আজানের হাত ধরে দাঁড়িয়ে পড়ে। সামিন এসে আলোর সামনে দাঁড়ায়। আলো চোখের দিকে তাকিয়ে বলে, রাত 3টার সময় কোথায় যাচ্ছ তুমি?
আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, টাকা আনতে আব্বুর অপারেশনের। সামিন আলোকে শক্ত করে ধরে নিজের দিকে টেনে নিয়ে রেগে গিয়ে বলে। বাড়াবাড়ি করছো কিন্তু আলো। আলো নিজেকে ছাড়িয়ে নেয় না সামিনের থেকে, চুপচাপ অন্যদিকে তাকিয়ে থাকে। আলোর নীরবতা সামিনকে আরো রাগিয়ে দেয়, কিন্তু মুহূর্তেই নিজেকে শান্ত করে। আলোকে ছেড়ে দিয়ে নরম গলায় বলে, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তুমি টাকা কোথায় পাবে? না ব্যাংক খোলা, না গোল্ডের দোকান, কে দেবে তোমাকে টাকা? আর এই শহরে আমার জানা মতে তোমাদের কোনো পরমাত্মীয় নাই যে এই মুহূর্তে তুমি চাইলেই তোমাকে এতগুলো টাকা দিয়ে দেবে। আলো সামিনের দিকে তাকায়। সামিন বলে, আমি টাকার ব্যবস্থা করছি, তুমি বরং ধার হিসেবে নাও, পরে না হয় শোধ করে দিও। তোমার গয়নাগুলো আমাকে দিও। তবু এত রাতে অযথা পরিশ্রম করো না আলো, তোমার মায়ের কাছে যাও প্লিজ। আমি আপনার কাছ থেকে ধার নেব না। সামিন এইবার প্রচন্ড বিরক্ত হয়ে রেগে গিয়ে দেয়ালে একটা খুশি মেরে দেয়। ঈশিতা এসে ভাইয়ের হাত ধরে। ইসমা মিশে দাঁড়ায়। ঈশিতা আলোকে এক পলক দেখে কিছু কঠিন কথা বলতে যাবে, অমনি ইসমাম চোখ দিয়ে ইশারা করে তাকে কিছু বলতে নিষেধ করে। নিজেকে সামলে নিয়ে ঈশিতা আলোকে বলে, ঠিক আছে ভাবি, ভাইয়ার থেকে নিতে হবে না, তুমি আমার থেকে ধার নাও, তোমার গয়নাগুলো আমাকে দিও প্লিজ। আলো ঈশিতার দিকে তাকিয়ে থাকে। ঈশিতা এসে আলোর গালে একটা হাত রেখে বলে, আপু বলো তো তুমি আমায়, তাই না? তাহলে আমার এই কথাটা ফেলো না প্লিজ, প্লিজ ভাবি, প্লিজ আলো। আলো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিজের গাল থেকে ঈশিতার হাতটা ছাড়িয়ে দিয়ে ধীর পায়ে হেঁটে রেহানার কাছে চলে যায়। অপেক্ষার প্রহর গুনতে গুনতে সকাল 6টা বেজে গিয়েছে। আর 1 ঘন্টা পরে অপারেশন। এর মাঝে কেউ কিছু মুখে দেয়নি। ডক্টর আদনান, রুহানা এবং রাসেল ছাড়া আরো 2জন ডক্টর অপারেশন রুমে ঢুকে প্রস্তুতি নিচ্ছে সবকিছুর। রেহানা বিধ্বস্ত মুখটা নিয়ে বসে আছে স্বামীর কেবিনের সামনে। আলো এসে মাকে একটু পানি খাইয়ে দেয়। আজান ভোর 4টার দিকে একবার বাড়িতে গিয়েছিল। সে এইমাত্র এসে মায়ের পাশে বসে পড়ে। আয়াত বাইরে থেকে কিছু শুকনো খাবার কিনে এনে আলোর পাশে বসে। সামিন ধীর পায়ে হেঁটে তাদের সামনে এসে দাঁড়ায়। আলো সামিনকে দেখে উঠে চলে যায়। আজান আয়াতও বোনের পিছু পিছু চলে যায়। রেহানা বসে আছে। সামিন রেহানার পাশে বসে। কিছুক্ষণ দুজনই চুপচাপ। সামিন রেহানার দিকে এক পলক তাকিয়ে তার হাত দুটো মুঠি করে ধরে। রেহানা সামিনের দিকে তাকায়। সামিন নরম গলায় বলতে থাকে, আন্টি, এই পৃথিবীতে আমি সব থেকে বেশি অন্যায় আপনার সাথে করেছি। একজন স্ত্রী এবং একজন মা হয়ে আপনি দ্বিগুণ ভুগেছেন। আমি নিজের দোষ স্বীকার করে নিলাম আন্টি। আমি লজ্জিত, আমি অনুতপ্ত। আপনি আমাকে পারলে মাফ। সামিনকে আর কিছু বলতে না দিয়ে রেহানা নিজের হাত ছাড়িয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। নিজের মায়ের বয়সী এই মহিলার চোখে সামিন তার প্রতি তীব্র ঘৃণা দেখতে পেয়ে আর কথা বলার সাহস পায় না। কয়েক মুহূর্ত বসে থেকে সে উঠে চলে যায়। আতাউর আলমকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। ওয়েটিং রুমে সবাই অপেক্ষা করছে একটা ভালো খবর শোনার। একজন মেয়ে অপেক্ষা করছে তার বাবার জন্য, 2জন ছেলে অপেক্ষা করছে তার বাবার জন্য, একজন স্ত্রী অপেক্ষা করছে তার স্বামীর জন্য, একজন অপরাধী অপেক্ষা করছে একটা স্বস্তির সংবাদ যাতে তাকে আর কোনো দোষের ভাগিদার না হতে হয়। তাই ইলহামের নাম্বার থেকে অনবরত ফোন আসছে। সামিন প্রথমে ফোনটাও রিসিভ করতে চায়নি, পরে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ইলহাম বলে, ভাইয়া আজকের অনুষ্ঠানে কি হবে কিছু বলছেন? আছে এখানে সব কিছু আয়োজন করা হয়ে গিয়েছে। সামিন কিছু মুহূর্ত চুপ করে থেকে বলে, অনুষ্ঠান হবে, লোকজন খাইয়ে সবটা বুঝিয়ে বলবি। এখানে সার্জারি চলছে। ইমতিয়াজ মির্জা ইলহামের হাত থেকে ফোন নিয়ে সামিনকে বলে, কি ধরনের রসিকতা করছো তুমি? এত বড় অনুষ্ঠানের আয়োজন করে এখন বলছো আসতে পারবে না? বর বউ ছাড়া রিসিপশন হবে? হ্যাঁ হবে, লোকজন যারা পেট ভরে খেয়ে চলে যায়। ঋতুকে বলো সবটা দেখতে। শামিন তুমি কি শুরু করেছো একটু বলবে? ওখানে কি করছো তুমি? এখানে আমার একজন আত্মীয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সম্পর্কে তিনি আমার শ্বশুর। এখানে আমার থাকাটা জরুরি বাবা। লোকজনকে তুমি আর ইলহাম ম্যানেজ করো। কোনো সাংবাদিক গেলে বলবে যা কথা জানার ইয়াসার মির্জার থেকে জানতে। রাখছি।
ফোনটা কেটে দিয়ে সামিন আলোর দিকে তাকায়। বেঞ্চির উপরে পা উঠিয়ে হাঁটুতে মাথা রেখে গুটিয়ে বসে আছে। ওকে একে একে আতাউর আলমের পরিবারের প্রত্যেকটা মুখের দিকে তাকিয়ে সামিন সেখান থেকে চলে যায়। তারপর সোজা 3 তলায় নামে সে। এই হসপিটালে জামিন অ্যাডমিট। 304 নাম্বার কেবিনের পর্দা সরাতেই দেখে জামিলের মাথায় হাত দিয়ে বসে আছে হ্যানা। সামিনকে দেখে হ্যানা উঠে দাঁড়ায়। সামিন নিচু স্বরে বলে, উঠতে হবে না, তুমি বসো। হ্যানা বসে পড়ে। সামিন জামিলের কাছে এগিয়ে যায়। জামিল তার ইয়াসার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ক্ষীণ কণ্ঠে বলে, সার্জারি শেষ হয়েছে? না, চলছে। জামিল ম্লান হেসে, কি অদ্ভুত তাই না ভাই? এক সময় এই আতাউর আলমকে 2 বেলা তুলোধুনো করতেন, আর এখন? সামিন জামিলের বেডের একপাশে বসে জামিল হ্যানার দিকে তাকিয়ে বলে, তুমি একটু বাইরে যাবে না? ভাইয়ের সাথে আমার কথা আছে। হ্যানা উঠে চলে যায়। সামিন জামিলের দিকে তাকিয়ে আছে। জামিল বলতে থাকে, সেদিন ওদের সামনে আমি আপনাকে লজ্জা দিতে চাইনি ভাই, তাই বলিনি যে আপনি ঘোর অন্যায় করেছেন। আতাউর আলম যদি দোষী থাকতো তবুও তার শাস্তি তার মেয়ে কেন পাবে? খুব আহত হয়েছি ভাই আমি। আপনাকে আমি এই দুনিয়ার কারোর সামনে ছোট করতে পারবো না, কিন্তু সত্যি ভাই আপনি মহা অন্যায় করে ফেলেছেন। সামিন জামিলের দিকে তাকিয়ে থাকে তার কথা শুনে। টানা 4 ঘন্টা অপারেশনের ইতি টেনে ডক্টর রাসেল অপারেশন থিয়েটার থেকে বের হয়। সামিন তার কাছে যাওয়ার আগেই আলো ছুটে যায়। সামিন দাঁড়িয়ে পড়ে। আলো কাঁপা কাঁপা গলায় বলে, কি হয়েছে ডক্টর? মুখের উপর থেকে মাস্ক খুলে নিয়ে ডক্টর রাসেল একটা ম্লান হাসি হেসে বলে, অপারেশন ঠিকঠাকভাবে হয়েছে ভাবি? আলো শান্ত হতে পারে না। একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, বাঁচবি তো আব্বু? ভাবি দেখুন, আগেই বলেছি এটা রিস্কি। আপনার বাবাকে আইসিইউতে শিফট করা হবে, এখনো কিছু বলা যাচ্ছে না। আলো দুপা পিছিয়ে গিয়ে একটা বেঞ্চিতে ধপ করে বসে পড়ে। ইসমাম গিয়ে ডক্টর রাসেলকে বলে, ওনার কন্ডিশন কিরকম, মানে ধরুন আনুমানিক কখন জ্ঞান ফিরবে বলে আশা করা যায়? জ্ঞান তো এত তাড়াতাড়ি ফিরবেই না, তবে হ্যাঁ 70% চান্স আছে আগামী 72 ঘন্টার মধ্যে রোগী রেসপন্স করবে। বাকিটা তো সৃষ্টিকর্তার ইচ্ছা। রেহানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আজান এবং আয়াত। সামিন কিছুক্ষণ তাদের দেখে ঈশিতাকে বলে, ওনাদের বাড়িতে নিয়ে চলে এসো। এখানে ওনার মেয়ে থাকবে সম্ভবত। ওনারা চলে যাক, হসপিটালে থেকে তো কোনো লাভ নেই সবার। তারপর আজান আয়াতের দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, মেয়েদের মতো এত ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো কেন? তোমার আপুকে দেখে কিছু শিখতে পারো না? হ্যাঁ, সে সহজে কাঁদে। রেহানা কান্না থামিয়ে কঠিন গলায় বলে ওঠে, আমি আমার স্বামীর কাছে থাকবো। তুমি কে ঠিক করো সবটা? সামিন রেহানার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আপনার জামাই আমি, আপনার মেয়ের স্বামী। এখন যেটা বলছি সেটা চুপচাপ করুন, নয়তো ধরে বেঁধে বাড়িতে রেখে আসবো। সবাই চুপ করে শোনে সামিনের কথা। কিছুক্ষণ পরে সামিন বলে ওঠে, হসপিটালে থেকে আপনি করবেন কি? আপনি নিজেই তো হাই ব্লাড প্রেশারের রোগী। এখন যদি একটা অঘটন ঘটিয়ে ফেলেন, ভোগান্তি তো আপনার ছেলে মেয়েদেরই হবে। ঈশিতা রেহানার পাশে বসে নরম গলায় বলে, আন্টি দোহাই আপনার, আজান আয়াতকে নিয়ে চলে যান। এখানে থাকার কোনো মানে নেই, আলো তো আছে, ও সবটা দেখবে। রেহানা মাথা তুলে এক পলক ঈশিতাকে দেখে উঠে দাঁড়ায়। ধীর পায়ে হেঁটে আইসিইউর কাছে গিয়ে আতাউর আলমের নিথর শরীরটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পাশে বসে আর চোখে আলোর দিকে এক পলক তাকায় সে। মাথা নিচু করে বসে আছে আলো। সামিনের হাতে টিস্যু পেপার মোড়ানো একটা স্যান্ডউইচ। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে অনেকটা সাহস নিয়ে সে স্যান্ডউইচটা আলোর দিকে এগিয়ে দেয়। নরম গলায় বলে ওঠে, রাত থেকে কিচ্ছু খাওনি, এখন দুপুর 1:30 বেজে গিয়েছে, এটা অন্তত মুখে দাও। আলো এক পলক স্যান্ডউইচটার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে ঠান্ডা গলায় বলে, এসব এখন বন্ধ করুন। আমি কথা দিচ্ছি, আমি আপনার নামে কোনো মামলা করব না, কোনো স্টেপ নেব না আপনার বিরুদ্ধে। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি শুধু এখান থেকে চলে যান।
আমার আপনাকে দেখলে যন্ত্রণা হচ্ছে খুব। এসব কথার সাথে তোমার এটা খাওয়ার কোনো সম্পর্ক নেই আলো। তুমি এটা খাও। কিছুক্ষণ চুপ করে বসে থাকে আলো, হাত বাড়িয়ে স্যান্ডউইচটা নিয়ে নেয়। স্যান্ডউইচটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা কামড় বসায় তাতে। সামিন আলোকে দেখে কিছুটা স্বস্তি পায়। পানির বোতলটা এগিয়ে দেয় আলোর দিকে। আলো নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, কি কপাল আমার, যে লোকটার জন্য আব্বু আজ মরতে বসেছে আমি তার হাতে খাবার খাচ্ছি। কয়েক মুহূর্ত নীরব থেকে সামিন বলে ওঠে, শুধু খাবার না, তার কিনে দেয়া শাড়ি তোমার গায়ে, তার কেনা গয়না পরে আছো, তার মায়ের হাতের বালা তোমার হাতে, তার নামের সাথে তোমার নাম জুড়ে গিয়েছে। অদ্রিতা আলো, অভিভাবক, স্বামী। স্বামীর নাম সামিন ইয়াসার মির্জা। সামিনের এমন উত্তরে আলো ম্লান হাসে। সে হাসিতে সামিনের প্রতি ছিল বিদ্রূপ। সামিন হঠাৎ করে একটা হাত ধরে ফেলে আলোর। আলো হাত সরিয়ে নেয় না। সামিন আলতো করে সেই হাতটাকে নিজের হাতের আগলে নিয়ে নরম গলায় বলে, একটা মাস নষ্ট করে দিয়েছি তোমার জীবনের, আমাকে আরও একটা মাস সময় দাও। সবটা না পারি, কিছুটা হলেও ঠিক করে দিব আমি। আলো নিজের হাত ছাড়িয়ে নেয় না। সামিনের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আপনি আমার জীবন থেকে গোটা জীবনটাই নিয়ে নিন ইয়াসার মির্জা, তবুও আপনার প্রতি আমার অনুভূতি বদলাবে না, কিংবা এই সম্পর্ককে শ্রদ্ধা আমি করব না। আপনাকে আমি সহস্র বছর সময় দিলাম, আপনাকে স্বামীর অধিকার খাটানোর অনুমতি দিলাম, আমি নিজেকে সমর্পণ করলাম, কিন্তু আপনি আমাকে পাবেন না। এই ভেতরের আমিটাকে পাবেন না আপনি। আমি আপনাকে ঘৃণা করি। কথাটা বলে আলো চোখ বন্ধ করে নেয়। দু ফোঁটা তরল গড়িয়ে পড়ে তার দু চোখ থেকে। সামিন আলোর হাত ছেড়ে দিয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। অতিথিরা এসে সবাই হতভম্ব হয়ে গিয়েছে। ইতিহাসে এই প্রথম কোনো বিয়ের রিসেপশন হচ্ছে যেখানে বর বউ নেই। সাংবাদিকরা এসে বিভিন্ন প্রশ্ন করছে। ইলহাম এবং ইমতিয়াজ মির্জা সবাইকে সবটা বুঝিয়ে বলে কোনোভাবে ম্যানেজ করে নিয়েছে বিষয়টা। অনুষ্ঠানে জুইকে দেখে ইলহাম কিছুটা বিরক্ত হয়, তার দিকে এগিয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গিয়ে ধমকে সুরে বলে, তুমি এখানে এসেছো কেন? পাগল হয়ে গেছো নাকি তুমি? জুই চাপা সরে চেঁচিয়ে ওঠে বলে, ফোন ধরছিলে না কেন আমার? জবাব দাও, বউ কি আঁচলে বেঁধে নিয়েছে নাকি? ইলহাম প্রচন্ড রেগে গেলেও নিজেকে শান্ত করে বলে, দেখো জয়, তুমি এভাবে হুট করে চলে আসলে সমস্যাটা তো আমার হবে, তাই না? এটা কি তুমি চাও? আমার ফোন লাগাতার কেটে দেওয়ার আগে এটা মাথায় রাখা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আর কাটবো না। এবার তুমি যাও, গর্ভবতী অতিথি, বাড়িতে বাবা আছে, সমস্যা হবে আমার, প্লিজ যাও। জুই বলে। ঠিক আছে, আগে কিছু টাকা দাও, আমি শপিংয়ে যাব। ইলহাম জুইয়ের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে তার পকেট থেকে ওয়ালেট বের করে জুইয়ের হাতে একটা কার্ড দেয়। জুই আহ্লাদি গলায় বলে, বলো, কাল দেখা করবে সকালে, বলো। কাল হবে না জুই, ইহানের মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। জুই কপাল কুঁচকে বলে, কি হয়েছে ওর? পেট বাঁধিয়েছে নাকি আবার? দেখো ইলহাম, যদি এমন কিছু হয় তাহলে ওর অ্যাবর্শন করাবে তুমি। মাইন্ড ইট। ইলহাম রেগে গিয়ে বলে। স্টপ জুই, এখন যাও প্লিজ। জুই চলে যায়। ইলহাম কিছুক্ষণ থেকে ঘুরে দাঁড়াতেই দেখি ঋতু তার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো ভেজা। ইলহাম কিছু বলার আগেই ঋতু চলে যায় সেখান থেকে। বিকেল 3টার দিকে রেহানা আজান আয়াতকে নিয়ে আবারও এসেছিল হসপিটালে। সন্ধ্যার দিকে তাদেরকে বাড়িয়ে পাঠিয়ে দিয়েছে আলো, বলেছে সে একাই থাকতে পারবে। সামিন এসে পেছন থেকে আলোকে ডেকে ওঠে। আলো, আলো ঘুরে তাকায়। সামিন নরম গলায় বলে, অনেক রাত হয়েছে, কাল রাত থেকে তুমি ঘুমাওনি এখনো পর্যন্ত। বাড়ি চলো, একটু ঘুমিয়ে নেবে। এখানে থাকার কোনো প্রয়োজন নেই, নার্স ঠিক করে রেখেছি আমি, কোনো অসুবিধা হবে না। আমার আব্বুর কাছ থেকে আমাকে কোথাও নিয়ে যেতে পারবেন না। নিচু স্বরে কিন্তু তেজি কণ্ঠে বলে ওঠে আলো। সামিন আলোর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, ঠিক আছে, থাকো, আমি আশেপাশে আছি, প্রয়োজন হলে ডেকে নিও। ইসমাম এসে সামিনের পেছনে দাঁড়িয়ে বলে, তুমিও তো ঘুমোওনি ভাইয়া, তো
তুমি বাড়িতে যাও, আমি আছি। না, তুই যা। তোদের কষ্ট করার কোনো মানে হয় না, ছোট। যা। জোরাজোরি করে ভাইয়ের সাথে পারা যাবে না। ইসমাম হাল ছেড়ে দিয়ে আলোর দিকে এক পলক তাকায়, তারপর চলে যায় সে। ঘুরে ফিরে ওয়েটিং রুমে এসে দেখে আলো বসে আছে চুপচাপ। ঘুমে তার চোখ বুজে আসছে। ওয়েটিং রুমে তারা দুজন এখন। পুরো হসপিটাল নিস্তব্ধ। সামিন এগিয়ে গিয়ে আলোর পাশে বসে। আলো বসে বসে ঠুলছে। সামিনের উপস্থিতি সে টেরই পায়নি। কয়েক পলক আলোকে দেখে সামিন বলে ওঠে, ভেতরে কেবিন রয়েছে, অন্তত সেখানে গিয়ে ঘুমাও। আলো লাফিয়ে ওঠে। সামিন বলে, সরি, ভয় পেয়ে যাবে বুঝিনি। বলেছে ভেতরে কেবিন আছে, সেখানে গিয়ে ঘুমাও। এভাবে বসে বসে তার ঘুমানো যায় না। আলো কপাল কুঁচকে বলে, চোখটা একটু লেগে গিয়েছিল, ঘুমাইনি, এখানেই ঠিক আছি আমি। সামিন কিছুক্ষণ শীতল চোখে আলোর দিকে তাকিয়ে থাকে। তারপর উঠে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করতে থাকে। আলো তার দিকে তাকিয়ে আছে। সামিন আলোর চোখের দিকে এক পলক তাকিয়ে আলোকে পাজাকোলে করে তুলে নেয়। নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে আলো ব্যর্থ হয়। সোজা হেঁটে একটা কেবিনে ঢুকে একটা বেডের উপর আলোকে বসিয়ে দেয় সামিন। আলো তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। সামিন আলো চোখের দিকে তাকিয়ে খুবই ঠান্ডাভাবে বলে, এখন এখানে চুপচাপ শুয়ে না পড়লে এক চর মেরে সামনের পাটির দাঁতগুলো সব ফেলে দেবো। আসিয়া, তোকে দেবদাস মুভিতে কাস্ট করা যেতে পারে, লুকটা একেবারে পারফেক্ট। ফুয়াদ সামিনের দিকে তাকিয়ে কথাটা বলে সামনের দিকে তাকায়। সামিন এক মনে ড্রাইভ করছে। ফুয়াদ বলে, সেদিন রাতে তোর সাথে খুব খারাপ ব্যবহার করছি। আসলে রাইসের সাথে ঝগড়া হয়েছিল, তুই কি এখনো রেগে? না। এক শব্দে জবাব দেয় সামিন। 2 রাত না ঘুমিয়েছিলি? না, গতকাল শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিলাম, তাও বসে বসে। পুরো শরীর ভেঙে ঘুম আসতেছে। বাড়ি থেকে একটু ঘুমাবো। আলো কি করছে? কাঁদছে খুব? না, প্রথমে খুব কেঁদেছিল, এখন স্বাভাবিক। শুধু আমাকে দেখে খেপে যায়। ফুয়াদ সামিনের দিকে তাকায়, পরপর বলে ওঠে, আমার দাদি তোর কপালে তিলটা দেখে সবসময় বলতো তুই নাকি বউ পাগলা হবি। দাদির কথা মিলে যাচ্ছে। সামিন ম্লান হাসে। ফুয়াদের অফিসের সামনে ফুয়াদকে নামিয়ে দিয়ে সোজা শান্তিনীরে ছুটে যায় তার গাড়ি। ধীর পায়ে বাড়িতে ঢুকে দেখে ক্যাটারিং সার্ভিস লোকেরা সবকিছু গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। ইমতিয়াজ মির্জা লিভিং রুমে ইহানকে কোলে নিয়ে বসেছিল। সামিনকে দেখে উঠে দাঁড়িয়ে যায়, গম্ভীর কণ্ঠে বলে, দাঁড়াও। সামিন দাঁড়ায় না, একটা হাই তুলে বলে, ঘুমাবো বাবা, দাঁড়ানোর সময় নেই। সিঁড়ি বেয়ে ইলহাম নামে সামিনকে দেখে বলে, তুমি এসে গিয়েছো? আমি হসপিটালে যাচ্ছিলাম ভাইয়া। হ্যাঁ, এসেছি। বিকেলের দিকে গিয়ে তোর ভাবিকে নিয়ে আসবো। এখন আমার একটু ঘুম প্রয়োজন। চলে যেতে চাইলে যা, তবে ওরা তোর সাথে যে খুব একটা ভালো ব্যবহার করবে তার গ্যারান্টি দিতে পারছি না। ইমতিয়াজ মির্জা বলে ওঠে, এতগুলো টাকা দিয়ে তুমি আতাউর আলমের অপারেশন করিয়েছো, তুমি? কেন বাবা? এর থেকে বেশি টাকা আমি প্রত্যেক মাসে এতিমখানাগুলোতে দিই। তোমার কি কোনো অসুবিধা হয়েছে লোকটা আতাউর আলম বলে? না, সেসব পুরনো কথা, তার জের ধরে আমি কিছু বলছি না। আমি ভুলের মাসুল গুনেছি বাবা। ঠান্ডা গলায় বলে সামিন। ইমতিয়াজ মির্জা বিদ্রুপ করে বলে ওঠে, তোমার মেজ ভাই ভুল করে এক মেয়ের ওড়না ধরে টান দিল, সেখানে মাসুল গুনল। এখন তুমি ভুল করে এক মেয়েকে তুলে এনে বিয়ে করে তার মাসুল গুনছ। আর তোমার এই ছোট ভাই ভুল করে কি করবে জানতে পারি? কথাটি বলে ইমতিয়াজ মির্জা ইসমামের দিকে তাকায়। ইসমাম কিছু না বলে বেরিয়ে যায় বাড়ি থেকে। সামিন বাবার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। ঘরে ঢুকে অনেকটা সময় নিয়ে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ফোনের রিংটন বেজে যাচ্ছে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ফোনটা রিসিভ করে কানে ধরে, কিরে সামিন? ইয়া স্যার, শেষমেশ আতাউর আলমের মেয়েকে। সাগরের কণ্ঠ পেয়ে সামিন ফোন কেটে দিতে যাবে, তখনই সাগর বলে ওঠে, খবরদার ফোন কাটবি না সামিন। আগে বল, তুই আমাকে লিজটা পেতে দিসনি কেন শালা? জামিলের গায়ে হাত তুলেছে তোর বাপের লোক। আমার দুর্বল জায়গায় আঘাত করলে আসলে আমিও তার ঠিক আর
আমার দুর্বল জায়গায় আঘাত করতে আসলে আমিও তার ঠিক আসল জায়গায় আঘাত করি। তোকে আর তোর বাপকে সিটি কলেজের ছেলে বলে দিয়ে পিটিয়ে মারার থেকে ভাবলাম প্রাণে না মেরে ধনে মারি। হ্যাঁ, কেমন লাগছে এখন? কথাটি বলে সামিন কুৎসিত একটা গালি দিয়ে সাগরকে। সাগর গালিটা গায়ে না মেখে ঠান্ডা গলায় বলে, তোর খুব খারাপ অবস্থা করে ছাড়বো সামিন। আমাকে তুই খুব ভালো করে চিনিস, এত বড় ক্ষতি আমি হজম করব না কিন্তু। সামিন একটা বাঁকা হাসি দিয়ে ফোন কেটে দেয়। তোয়ালে দিয়ে মাথাটা ভালো করে মুছে তোয়ালাটা ছুঁড়ে মেরে বিছানার গা এলিয়ে দেয়। ঘুমে দুচোখ তলিয়ে আসছে। ফ্লাইওভারের সাইড থেকে ফোন আসছে, সেখানে গিয়ে একটাবার দেখে আসা দরকার। বিছানায় টান টান হয়ে শুয়ে চোখ বুজে থাকে কিছুক্ষণ, তারপর ফোনটা আবারও হাতে নিয়ে তৌফকে ফোন দেয়। তৌফ ফোনটা রিসিভ করতেই সামিন বলে ওঠে, তোর ভাবি কি করছে? ভাবি তো আর মাকে খাইয়ে দিচ্ছে ভাই। আর সে খেয়েছে? তা জানি না, গিয়ে জিজ্ঞাসা করে আসবো। জিজ্ঞেস করতে গেলে চর খাবি, যাস না। ইসমাম যাচ্ছে হসপিটালে, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি। আমি এখন ঘুমাবো, বিকেলে আসছি। জি আচ্ছা ভাই। সামিন ফোন কেটে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছু সময় যেতেই ঘুমিয়ে যায় সে। অদ্রিতা? ইসমামের কণ্ঠ পেয়ে মাথা তুলে তাকায় আলো। ইসমাম আলোর পাশে কিছুটা দূরত্ব নিয়ে বসে। আলো স্বাভাবিক গলায় বলে, এলে কেন? ভাই স্পাই হিসেবে পাঠিয়েছে বুঝি? আমি পুলিশ ডাকলাম কিনা, মুখ খুললাম কিনা, এসব দেখতে পাঠিয়েছে তোমাকে? না, তোমার খেয়াল রাখতে পাঠিয়েছে। আলো চুপ করে থাকে। ইসমাম বলে, ভাইয়া প্রচন্ড অনুতপ্ত। তো সে অনুতপ্ত, তাই তার বুকে ঝাঁপ দিব? ভুলে যাব সেই বিভীষিকাময় রাতটা? ইসমাম চুপ করে আলোকে দেখছে। সে রাতটা তো তার জীবনেও সব থেকে বিভীষিকাময় রাত। খুবই ক্লান্ত দেখাচ্ছে আলোকে। নরম গলায় ইসমাম বলে, বিকেলে বাড়িতে চলে যেও প্লিজ। এখানে নার্সরা সবটা দেখবে। তোমার এমন ভোগান্তি আমাদের কারো কাম্য নয়। ভোগান্তি তোমাদের কাছে। ওই মানুষটা আমার আব্বু, আমার কোনো কষ্ট হচ্ছে না। ভাইয়ের হনুমানগিরি করা শেষ হলে তুমি এখান থেকে যাও প্লিজ। তুমি যাবে না? না। সামিনের মুখের উপরে বলে দেয় আলো। সামিন রাগটা নিয়ন্ত্রণ করে বলে, দুইজন দক্ষ নার্স ঠিক করা। যেখানে থাকার প্রয়োজন নাই সেখানে নিজেকে কষ্ট কেন দিচ্ছ? হসপিটালকে একটা থাকার জায়গা, এখানে কেউ শখ করে থাকে? আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে। সামিন একটা নিঃশ্বাস নিয়ে নরম গলায় বলে, দেখো, তোমার বাবা ঠিক আছে, রেসপন্স করছে উনি। সম্ভবত খুব শীঘ্রই জ্ঞান ফিরবে তার। তুমি বাড়িতে চলো, প্রতিদিন এসে সকাল সন্ধ্যা দেখবে। এভাবে একটানা হসপিটালে পড়ে থাকলে তুমি নিজেও অসুস্থ হয়ে পড়বে। আলো, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ থাকতে পারে এতদিন এভাবে? ঘুম নাই, গোসল নাই, খাবার খাচ্ছ না ঠিকভাবে, কি একটা অবস্থা। আলোকে চুপ থাকতে দেখে সামিন আলোর হাত ধরে খুবই নিচু স্বরে বলে, মাত্র একটা মাস নিয়েছি তোমার থেকে, আজ সেই 1 মাসের প্রথম দিন। চলো বাড়িতে। আলোকে কিছু বলতে না দিয়ে সামিন আলোর হাত ধরে বের করে নিয়ে আসে হসপিটাল থেকে। আলো নিশ্চুপ হয়ে থাকে। রাত তখন 10:30। আলোকে গাড়িতে বসিয়ে নিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে। এক পলক আলোর দিকে তাকিয়ে বলে, সিট বেল্টটা বাঁধো প্লিজ। আলো রোবটের মতো সামিনের বলার সাথে সাথে সিট বেল্ট বেঁধে নেয়। পুরো রাস্তা দুজনে চুপচাপ। শান্তিনীরের গেট থেকে গাড়ি ঠোকে। গাড়ি থামিয়ে সামিন নেমে দরজা খুলে আলোকে নামতে বলে। আলো নেমে পড়ে। লিভিং রুমে ঈশিতা এবং পরি বসেছিল। আজ বিকেলে পরি এসেছে। আলো আর সামিনকে দেখে দুজনে উঠে দাঁড়ায়। ঈশিতা নরম গলায় বলে, তুমি ঠিক আছো ভাবি? আলো মাথা নাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। সামিন আলোর পিছু পিছু যায়। ঘরে ঢুকে আলো 1 মিনিট চুপ করে দাঁড়িয়ে থেকে আলমারির কাজটায় যায়। তারপর একটা আকাশি রঙের সুতির শাড়ি বের করে ওয়াশরুমে ঢোকে। সামিন দরজা বন্ধ করে গায়ের শার্টটা পাল্টে নিয়ে একটা বালিশ এনে ডিভানে রেখে বসে পড়ে। দীর্ঘ সময় অতিবাহিত হয়। আলো ওয়াশরুম থেকে বের হয় না। সামিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে আলো প্রায় 45 মিনিট ধরে গোসল করছে। কিছু সময় যেতেই খট করে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পায়। ধীর পায়ে আলো বের হয়ে আসে। মাথায় তোয়ালে জড়িয়ে রেখেছে। শাড়ির আঁচল টেনে
ডান কাঁধে তুলে রেখেছে। মাথা ঘুরিয়ে আলোর মুখের দিকে তাকাতেই সামিন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আলোর দিকে। আকাশে কোনো আহামরি সুন্দর রং নয়, অথচ এই শ্যামলা বর্ণের মেয়েটিকে কি ভীষণ মানিয়েছে। সামিন খেয়াল করেছে সামিনের যত অপছন্দের সব রং এই মেয়েটির গায়ে জড়লে সামিনের চোখে সুন্দর হয়ে ওঠে রংটা। হঠাৎ করে আলো একটা হাঁচি দিতেই সামিনের ঘোর কেটে যায়। আলো বিছানায় বসে মাথা থেকে তোয়ালেটে টেনে সরিয়ে দেয়। ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ তাকিয়ে থেকে সামিন চোখ সরিয়ে নেয়। আলো নিজের গায়ে একটা চাদর টেনে নিয়ে ওদিকে ফিরে শুয়ে পড়ে। সামিন মাথা ঘুরিয়ে আবারও আলোর দিকে তাকায়। একবার ভাবলো আলোকে বলবে মাথা ভালো করে মুছে নিতে, কিন্তু সে সাহস পেল না। তর্কাতর্কি শুরু করে হয়ে যাবে তাহলে। আলো শেষ পর্যায়ে বলবে, আমি আপনাকে ঘৃণা করি ইয়াসার মির্জা। এত রাতে সেই বাক্যটি শুনতে ইচ্ছে করছে না সামিনের। প্রচন্ড শব্দে আহ বলে আর্তনাদ করে ইসমাম পেটে হাত চেপে ধরে। 3টা বই হাতে পড়ি পেছনের দিকে তাকাতে ছুটে আসছিল। যে গতি নিয়ে পড়ি ছুটছিল তাতে ধাক্কা লেগে হাতের বইগুলো ইসমামের পেটে লাগে। পেটে হাত চেপে ইসমাম 3 পা পিছিয়ে যায়। মনে হচ্ছে রাতের খাবার সবটা এখনই বেরিয়ে যাবে। নিজেকে ধাতস্থ করে ইসমাম চেঁচিয়ে উঠে বলে, চোখ কোথায় নিয়ে ছোট? আর এভাবে ছুটছিলে কেন? অদ্ভুত। যে ভয়ে পড়ে ছুটছিল ইসমামের ধমক থেকে সেই ভয়ের কথায় পড়ি ভুলে গিয়েছে। এখন তার ভয় একটাই, আগামী 5 মিনিট এই লোকটার থেকে কঠিন কঠিন কিছু কথা শুনতে হবে। ইসমাম তার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। পরি একটা ঠোক গিলে ফেলে। ইসমাম গম্ভীর কণ্ঠে বলে, ষাঁড় তাড়া করেছিল নাকি তোমায়? অদ্ভুত মেয়ে। আসলে ভয় পেয়েছিলাম, তাই ছুটছিলাম। আমতা আমতা করে জবাব দেয় পরি। ভয় পেয়েছিলে মানে? কিসের ভয়? ভূতের। পরির মুখে ভূতের কথা শুনে ইসমাম প্রচন্ড বিরক্ত হয়ে যায়। চাপা স্বরে চেঁচিয়ে বলে, ডিসগাস্টিং। তুমি একটা মেডিকেল স্টুডেন্ট হয়ে এসব কথা বলছো? পরি নিচু স্বরে বলে, লাইব্রেরির পাশের ঘর থেকে কেমন শব্দ আসছিল। শব্দ আসতেই পারে, তাই বলে ভূত ভেবে নিলে? পরি একটা ঢোক গেলে বলে, ওই ঘরে কে থাকতো জানেন? কে? ইসমাম থমকে সুরে বলে, আপনার 2 নাম্বার চাচি। 2 নম্বর চাচি মানে? ইশতিয়াক মির্জার দ্বিতীয় স্ত্রী মারুফা, যাকে আপনার চাচা তুলে এনে বিয়ে করেছিল। অনেক অত্যাচার করতো তাকে। এক পর্যায়ে সে বিষ খেয়ে মরে গিয়েছিল। এইসব আপনার আমার জন্মেরও আগের কাহিনী। তো এতদিন তো মারুফা চাচির ভূতও মরে ভূত হয়ে গেছে, সেসব কথা এখন বলছো কেন? কোন ধরনের ফাজলামি এগুলো? চল। ইসমাম পরির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। পরি বলতে থাকে, সত্যি বলছি, কেমন শব্দ আসছিল। ইসমাম দাঁতে দাঁত চেপে বলে, চলো আমার সাথে। যদি ভূত না বের করতে পেরেছো তাহলে এই ঘরে বন্ধ করে দিয়ে আসবো তোমাকে। না, যাব না। চলো। পরি মুখটা একটুখানি করে ইসমামের পিছু পিছু যায়। ঘরের দরজা খোলা ছিল। ইসমাম পরির দিকে তাকিয়ে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি ভূত নিয়ে বাইরে আসছি, নড়বে না এখান থেকে। ভেতরে ঢুকে লাইব্রেরির সুইচ টিপে দিতেই বিছানার উপরে ঈশিতার বিড়ালটাকে লেজ নাড়াতে দেখা যায়। ইসমাম এগিয়ে গিয়ে বিড়ালটাকে কোলে তুলে বেরিয়ে আসে। পরির সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, এই যে তোমার ভূত, স্টুপিড মেয়ে। তখনই ঈশিতা এসে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে ইসমাম? ইসমাম ঈশিতার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, যেমন স্টুপিড তোর ওই বিড়ালটা, তেমন স্টুপিড তোর এই সখী। দুটোকে আমার সামনে থেকে নিয়ে বিদায় হ। ঋতু শরীরটা সকাল থেকে খুব খারাপ, বেশ কয়েকবার বমি হয়েছে। এখন বিছানার ওদিক ফিরে শুয়ে আছে। ইলহাম কিছুক্ষণ ঋতুর দিকে তাকিয়ে থেকে বলে, ডাক্তারের কাছে চলো, নাকি ডাক্তার বাড়িতে ডাকবো? ঋতু ঘুরে ইলহামের দিকে তাকিয়ে বলে, প্রয়োজন নেই, আমি ঠিক আছি, আপনি অফিসে যান। ইলহাম বিছানার একপাশে বসে পড়ে। কিছুক্ষণ পরে বলে ওঠে, এই মাসে পিরিয়ড হয়েছিল তোমার? ঋতু কিছুক্ষণ নিজের স্বামীর দিকে তাকিয়ে থেকে মাথা নাড়ায়। ইলহাম বলে,
চলো টেস্ট করাবে, রেডি হও। কেন? অ্যাব্রেশন করানোর খুবই তাড়া বুঝি? কাপা কাপা গলায় বলে ওঠে ঋতু। ইলহাম কিছুক্ষণ ঋতুর মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে খুব খারাপ লাগছে ঋতুর কথা শুনে। আগে হলে অনেক বকাঝকা করে দিত মুখের উপর কথা বলার অপরাধে। আজ পারছে না। ঋতু অসুস্থ শরীর নিয়ে উঠে বসে, নিচু স্বরে বলে, ইহানকে জন্ম দিয়ে আপনার ভালোবাসা পাইনি। দ্বিতীয় বাচ্চা পৃথিবীতে এলে আপনি হঠাৎ আমায় ভালোবাসবেন এমন আমি ভাবি না। আমি নিয়মিত ওষুধ খাই, কোনো বাচ্চা আসেনি পেটে। প্রতি মাসে পিরিয়ড হতে একটু দেরি হয় আমার। ইলহাম উঠে দাঁড়ায়। পেছন থেকে ঋতু বলে ওঠে, ওই মেয়েটার মধ্যে কি এমন ছিল যেটা আপনার স্ত্রীর মধ্যে আপনি পাননি? আমাকে 1 বছর পরে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে এই প্রশ্নের উত্তরটা কি একটু দিবেন? ইলহাম কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে যায়। তুমি রেডি হয়ে নিচে নেমে এসো, আমি অপেক্ষা করছি। তোমাকে হসপিটাল পৌঁছে দেব। সামিনের কথা শুনে আলোর কপাল কুঁচকে ফেলে। গম্ভীর কণ্ঠে বলে, প্রয়োজন নেই, আমি রিক্সা নিয়ে চলে যাব। রিক্সা ভাড়া আছে তোমার কাছে? আমার তো ধারণা নেই। রিক্সাওয়ালা তোমার চেহারা দেখে তোমাকে রিক্সা উঠাবে না, অতটা সুন্দরীও তো তুমি না। সামিন কথাটি বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে ঠোঁট চিপে হাসে। আলো সামিনের দিকে তাকিয়ে থাকে। তার চোখ মুখ ফ্যাকাশে। সামিন আলোর দিকে তাকিয়ে বলে, নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। যদি হসপিটাল যেতে চাও তো। সামিন চলে যায়। আলো মলিন মুখে খোলা চুলগুলো খোপা বেঁধে নিয়ে ডান কাঁধে শাড়ির আঁচল উঠিয়ে নিয়ে ঘর থেকে বের হয়। করিডোরে সিঁড়ির কাছে ইহান বল নিয়ে খেলছে। এ মাথা থেকে ও মাথা ছুটাছুটি করছে। আলো বের হতেই ইহানের বলটা এসে তার গায়ে লেগে আলো গম্ভীর কণ্ঠে বলে, এখানে এভাবে বাদরামি করছো কেন ছেলে? সিঁড়ি থেকে পড়তে চাও? ইহান আলোকে দেখে চোখ মুখ কুচকে সিঁড়ি বেয়ে নামতে থাকে। আলো তার পিছু পিছু নামছে। ইহান আলোকে দেখিয়ে দেখিয়ে ইচ্ছে করে লাফিয়ে লাফিয়ে নামছে। পেছন থেকে আলো গম্ভীর কণ্ঠে বলে, ঠিকভাবে হাঁটো, পড়ে যাবে। ইহান বেশি করে লাফাতে থাকে। হুট করে পা পিছলে দুধাপ গিয়ে পড়ে যেতেই আলো দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নেমে ইহানকে ধরতে গেলে সেও পা পিছলে পড়ে যায়। বিকট একটা শব্দ হয়। ঘটনার আকস্মিকতায় সামিন উঠে দাঁড়িয়ে যায়। ইহান নিজের জায়গায় দাঁড়িয়ে চোখ বড় বড় করে আলোকে দেখছে। আলো হাত দিয়ে নিজের পা চেপে ধরে চাপা সরে কোকিয়েও যাচ্ছে। যন্ত্রণায় তার পুরো মুখমণ্ডল নীল রং ধারণ করেছে। লিভিং রুমে থাকা সবাই ছুটে আসে। সামিন এসে নিচু হয়ে ঝুঁকে বসে, উৎকণ্ঠা নিয়ে বলে, কোথায় লেগেছে? আলো কোনো উত্তর দিতে পারে না। উত্তর দেওয়ার মতো পরিস্থিতি সে নেই। যন্ত্রণায় তীব্রতা বাড়ছে। ইসমাম দাঁড়িয়ে আছে, সামিনের দিকে তাকিয়ে বলে, সম্ভবত পায়ে সামিন ভাইয়া। আলোর পায়ে হাত দিলে সে উচ্চস্বরে আর্তনাদ করে ওঠে। পেছন থেকে ফুলের মা বলে। সামিন ইসমামের দিকে গাড়ির চাবি এগিয়ে দিয়ে বলে, গাড়ি স্টার্ট কর শীঘ্রই। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, উঠতে পারবে নাকি আমি উঠাবো? আলো দুচোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে কেঁদে যাচ্ছে। তার কাছে মনে হচ্ছে পায়ের কোনো হাড় ভেঙে গিয়েছে। সামিন আলোর দিকে এক পলক তাকিয়ে পাজা কোলে করে তুলে নেয়। ইসমাম গিয়ে গাড়ি স্টার্ট করে। পোনা চাচা পেছনের সিটে দরজা খুলে দেয়। সামিন আলোকে বসিয়ে নিজেও বসে পড়ে। পোচের নিচে দাঁড়িয়ে ফুলের মা দাঁত বের করে সিতারাকে বলে, অদ্রিতা। ইসমাম দরজার কাছে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ভেতরে ঢোকে। আলো বেডের পাশে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা চেয়ার টেনে বসে। আলোর ডান পায়ের গোড়ালিতে প্লাস্টার করে দিয়েছে ডক্টর। খুব বেশি মারাত্মক না হলেও বেশ কিছুদিন ভোগাবে আলোকে। ইসমাম নিচু স্বরে বলে, হাঁটে কিভাবে তুমি? সিঁড়ি থেকে যখন পড়ছিলে মনে হচ্ছিল একটা পিং পং বল গড়িয়ে পড়ছে। আলো কোনো উত্তর না দিয়ে ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম ম্লান হেসে বলে, ভাইয়া তোমার খুব কেয়ার করে। অবশ্যই ভাইয়া এমনই।
যাদের সে আপন মনে করে তাদের সবার খুব কেয়ার করে। আমি আর ইস্যু যখন জন্মাই তখন থেকে মায়ের শরীরটা হঠাৎ খুব খারাপ হতে শুরু করে। বছরের 8 মাস অসুস্থ থাকতো। ভাইয়াই আমাকে আর ইস্যুকে দেখভাল করতো বলতে গেলে। সেজন্য মায়ের পরে ভাইয়ার সাথে আমার সখ্যতা বেশি। এসব কথা আমাকে বলছো কেন? ঠান্ডা গলায় বলে আলো। ইসমাম আলোর দিকে তাকিয়ে বলে, দেখো, ভাইয়া তোমাকে খুব ভালো রাখবে, বোঝাই যাচ্ছে। আমাকে সান্ত্বনা দিচ্ছ? না, নিজেকে দিচ্ছি। আলো ইসমামের চোখের দিকে তাকিয়ে থাকে। ইসমাম কিছু সময় চুপ করে বলে ওঠে, আমার একটা প্রিয় মানুষ আমার আর একটা প্রিয় মানুষের কাছে ভালো থাকবে, যত্নে থাকবে, নিরাপদে থাকবে। এটা আমার কাছে অনেক বড় একটা সান্ত্বনা, অদ্রিতা। আলো ইসমামের কথায় কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বিয়ে করে নাও ইসমাম, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। ইসমাম হেসে ফেলে। আলোর দিকে তাকিয়ে বলে, ভাবিগিরি দেখাচ্ছ? তুমিও তো ভাইয়ের হনুমানগিরি করো, ভাইয়ের দালালি করো। ইসমাম চুপ হয়ে যায়। আলো বলে, আমার প্রিয় আদর্শবান ভাইয়া আমাকে একটা রাতেই গোটা এক জন্মের বিভীষিকা দেখিয়ে দিয়েছিল। এখন আবার আমার সাথে নতুন গেম খেলার চেষ্টা করছে। গত একটা মাস আমাকে ভয় দেখিয়ে বন্দিনী করে রেখেছিল। এখন আবার আমাকে মুগ্ধ করতে আমার কাছ থেকে আরও একটা মাস সময় চাচ্ছে। আমার অনুভূতি নাকি পাল্টে দেবে। আলোর কথা বলার মাঝে সামিন এসে ভেতরে ঢোকে। ইসমাম উঠে দাঁড়ায়। সামিন বলে, উঠলি কেন? বস। ইসমাম নিচু স্বরে বলে, ভাবির বাবার এখন কি অবস্থা? সব ঠিকঠাক, কোনো কমপ্লিকেশন নেই। এখন শুধু জ্ঞান ফেরার অপেক্ষায়। ইসমাম ভাইয়ের দিকে একটা চেয়ার এগিয়ে দিয়ে বলে, বসো ভাইয়া, আমি আসছি। কথাটি বলে ইসমাম চলে যায়। সামিন মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকায়, তারপর চেয়ারে বসতে বসতে বলে, হসপিটালটা পুরো আমার পারিবারিক হাসপাতাল হয়ে গেছে। আমার ছোট ভাই, আমার শ্বশুর, আমার বউ সবাই রোগী। আলো মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। সামিন বলে, কি করছিলে তখন? সিঁড়িতে দৌড়ঝাঁপ দিচ্ছিলে কেন? ইহানকে তাড়া করেছিলে মারার জন্য? আলো মাথা ঘুরিয়ে তাকায়, অবাক হওয়া কণ্ঠে বলে, আমি একটা ছোট্ট বাচ্চাকে মারার জন্য তাড়া করব? তুমি যে ধরনের মেয়ে, করতেই পারো। তোমাকে বিশ্বাস কি? ঠান্ডা গলায় বলে সামিন। আলো কপাল কুঁচকে সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন আলোর চোখে চোখ রেখে বলে, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইলে, আর সৃষ্টিকর্তা তোমার ঠ্যাং ভেঙে দিল। হ্যাঁ, আমার প্রতি সৃষ্টিকর্তার কত মায়া দেখেছো আসিয়া। ক্রাচে ভর দিয়ে ধীর পায়ে হেঁটে কেবিন থেকে বের হয় আলো। একজন নার্স এসে বলে। আলো ম্লান হেসে বলে, কেউ এসেছিল? আমার মা কিংবা ভাইয়েরা? নার্স একটু থেমে আবার বলতে শুরু করে, মেয়র সাহেব বারবার এসে আপনাকে দেখে গিয়েছে। আলো নার্সের কথায় পাত্তা না দিয়ে কেবিনে ঢুকতে গেলে নার্স বলে ওঠে, আপনার হাজবেন্ড খুব কেয়ারিং। স্ত্রীর জন্য চোখে মুখে কি ভীষণ উৎকণ্ঠা ছাপ। লাভ ম্যারেজ নাকি? আলো দাঁড়িয়ে পড়ে। নার্স বলতে থাকে, খুবই ভালো লেগেছে দেখতে ব্যাপারটা। এখানে তো সবাই সবটা নার্সদের উপর ছেড়ে দিয়ে চলে যায়। উনি এত ব্যস্ত মানুষ হয়েও। আপনার ভালো লেগেছে তাকে? নার্সকে থামিয়ে দিয়ে আলো প্রশ্নটি করে নার্সের দিকে তাকিয়ে থাকে। নার্স আলোর দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, মানে? মেয়র শামিন ইয়াসার মির্জাকে আপনার ভালো লেগেছে? তাহলে নিয়ে নিন। ঠান্ডা গলায় বলে আলো। নার্স হতভম্ব হয়ে আলোর দিকে তাকিয়ে আছে। সামিন এসে নার্সের পেছনে দাঁড়িয়ে বলে ওঠে, আমার বউয়ের মাথায় না একটু সমস্যা আছে নার্স আপা, কিছু মনে করবেন না। নার্স ঘুরে তাকায় সামিনের দিকে। সামিন হাসি দিয়ে বলে, ওর মাথায় একটু সমস্যা আপা, আপনি যান, আমি দেখছি। অসুবিধা হলে ডাকবো আপনাকে। হতভম্ব ভাব নিয়ে নার্স সেখান থেকে চলে যায়। সামিন আলোর মুখের দিকে তাকিয়ে বলে, আমার দ্বিতীয় বিয়ের প্রয়োজন হলে আমি নিজে এসে তোমার কাছে বলবো। তুমি কেন একবারই নিজের সতীন ঠিক করছো? আলো ঘুরে দাঁড়িয়ে ধীরে ধীরে নিজের কেবিনে ঢোকে। সামিন আলোর পিছু পিছু ঢুকে একটা চেয়ার টেনে বসে। আলো গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আচ্ছা, আপনার আর কোনো কাজ নেই? আপনাকে যারা মেয়র বানিয়েছে তাদের সেবা করুন গিয়ে।
বেডের পাশে ক্রেস্টটা রেখে আলো বসে পড়ে। সাইড টেবিল থেকে গ্লাসের ঢাকনা উঠিয়ে পানি খেয়ে গ্লাসটা রেখে দিয়ে আবারও ক্রাচ হাতে তুলে নেয়। সামিন বলে, কোথায় যাবে? ওয়াশরুমে? নার্স ডাকবো? আব্বুর কাছে যাব আমি। কপাল কুঁচকে জবাব দিয়ে আলো হাঁটতে থাকে। সামিন বলে, চলো আমি নিয়ে যাচ্ছি। আলো কোনো বিরোধিতা করে না। সে জানে সে বিরোধিতা করলেও সামিন পেছনে পেছনে আসবে। শুধু শুধু কথা অপচয় করে লাভ নেই। আইসিইউর সামনে এসে আলো দাঁড়িয়ে পড়ে। রেহানা উঠে দাঁড়িয়ে বলে, তুই আসতে গেলে কেন মা? তুই বিশ্রাম নিতি। আলো বলে, আব্বুর কি অবস্থা? সব ঠিক আছে, ধৈর্য ধর। আজান এসে আলোকে ধরে বসিয়ে দেয়। আলো আজানের মুখের দিকে তাকিয়ে বলে, আয়াত কোথায়? দাদির কাছে, বাড়িতে। সামিন দূরে দাঁড়িয়ে আলোকে দেখতে থাকে। খোপা আলগা হয়ে গিয়েছে আলোর। কপালের কাছে কিছু চুল এসে বড্ড বিরক্ত করছে মেয়েটিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে আলোর চোখে চোখ পড়তেই সে চোখ সরিয়ে নেয়। আলো শীতল চোখে সামিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রেহানাকে ডাকে। আম্মু। রেহানা মেয়ের দিকে তাকায়। আলো বলতে থাকে, গয়নাগুলো আনতে বলেছিলাম, এনেছিলে? রেহানা মাথা নাড়ায়। ওনাকে দিয়ে দাও। সামিন আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। আলো তার দিকে তাকিয়ে বলে, ঈশিতা আপু চেয়েছিল গয়নাগুলো। আপনার দেওয়া অর্থের সমপরিমাণ গয়না আছে ওখানে, আপুকে দিয়ে দেবেন। রেহানা ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে রোবটের মতো সামিনের দিকে এগিয়ে দেয়। সামিন ম্লান হেসে প্যাকেটটা হাতে তুলে নেয়। আলো সামিনের দিকে তাকিয়ে বলে, আপনার ঋণ শোধ হয়ে গিয়েছে। এর বিনিময়ে আর কোনো কৃতজ্ঞতা বোধ দেখাতে পারবো না। তোর হাতে ওটা কিসের প্যাকেট? ফুয়াদ সামিনের হাতে প্যাকেটটার দিকে তাকিয়ে আছে। সামিন বলে, এটা এটা তো শ্বশুরবাড়ি থেকে যৌতুক পেলাম। ফুয়াদ হাঁ হয়ে তাকিয়ে থাকে, বলে, মানে তোর ভাবির মা অর্থাৎ আমার শ্রদ্ধেয় শাশুড়ি আম্মা এগুলো গড়েছিলেন তার মেয়েকে দেবেন বলে। আমার আত্মসম্মানে পরিপূর্ণ বউ এগুলো দিয়ে আমার ঋণ শোধ করেছে। ফুয়াদ শুকনো হাসি হেসে বলে, এ কথা বলছিস কেন? এমনি তুই কি যেন বলতি, স্ত্রী হচ্ছে বিছানার সৌন্দর্য, শুধুমাত্র শয্যা সঙ্গী। এখন তো দেখছি তুই এই শয্যা সঙ্গী ছাড়া একেবারেই অচল। মাত্র কদিনেই এই অবস্থা। সামিন চুপ করে থাকে। ফুয়াদ বলে, বারবার বলেছি এমন কিছু করিস না যার জন্য আজীবন তোকে অনুতাপ করতে হয়। ওকে তীব্রভাবে অনুভব করতে শুরু করেছি আমি। আটকে গিয়েছি, ফেরার পথ নেই। ফুয়াদ সামিনের কাঁধে হাত রেখে বলে, এটাই সম্ভবত তোর শাস্তি। ওকে পাওয়ার ব্যাকুলতায় ছটফট করবি, কিন্তু ও ধরা দেবে না। সত্যি দেবে না? কখনোই না। ফুয়াদ সামিনের দিকে তাকায়। সামিন বাচ্চাদের মতো আগ্রহী হয়েছে জানার জন্য। ফুয়াদ গা ভাঙা ভঙ্গিতে বলে, কি জানি, নারীর মন বোঝা বড্ড কঠিন। তবে আমি 2% শিওর ও তোর প্রতি নরম হবে। বাকি 98% তোর কাজের উপর নির্ভর করছে। দেখ কি হয়। মাত্র 2%? অনেক বেশি বলেছি আমি। ভুলে যাস না তুই ওর সাথে কি করছিস, প্রথমে কোন রূপে আবির্ভূত হয়েছিস ওর মনে। একটা প্রাপ্তবয়স্ক নারীর মন থেকে এসব মুছে ফেলা খুব কঠিন এবং ধৈর্যের ব্যাপার। শামীম ইয়াসের মির্জা। তাহলে 2% কেন নিশ্চয়তা দিচ্ছিস? একেবারেই দিস না। কোন যুক্তিতে দিলি? অবলাজাত কখনো কখনো ঘৃণা করতে করতে পুরুষকে ভালোবেসে ফেলে, সেই যুক্তিতে। হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, ধনাঢ্য পরিবারের মেয়েরা গরিব ছেলেদের দেখলে একটা মায়া কাজ করে তাদের মনে, যে মায়া থেকে ভালোবাসা জন্মায়। তবে আমি এই অনুভূতিকে কখনই ভালোবাসা বলে আখ্যায়িত করব না। এই অনুভূতির নাম সহানুভূতি, ভালোবাসা নয়। ঈশিতা কিছুক্ষণ শান্তর মেসেজটার দিকে তাকিয়ে থাকে। উত্তরে কিছু কথা সাজিয়ে লিখেও ফেলে, কিন্তু ক্ষণবাদে তা মুছে ফেলে, অফলাইনে চলে যায়। 2 মিনিট পর শান্ত ফোন আসে তার ফোনে। ঈশিতা ফোনটা রিসিভ করবে না করবে করেও রিসিভ করে কানে ধরে চুপ করে থাকে। শান্ত মৃদু হেসে বলে, রাগ করলে? না তো, কেন রাগ করব? তোমাকে রাগিয়ে দেওয়ার মতো একটা কথা লিখলাম। তুমি সহানুভূতি পেতে না চাইলে সাফ সাফ জানিয়ে দিবে, এত ভনিতা করে কথা বলবে না। শান্ত কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, চাই, আমি সহানুভূতি পেতে চাই। অভ্যেস খারাপ করে দিয়েছো তুমি, বড্ড লোভী হয়ে উঠেছে মন।
ঈশিতার ঠোঁট প্রশস্ত হয়ে যায় হাসিতে। শান্ত বলতে থাকে, তবে কি জানো, দরিদ্র সুদর্শন পুরুষ এটা একটা তরুণীর জন্য মারাত্মক বিপজ্জনক। আজীবন ভুগতে হয় ঠিক সময় এড়িয়ে না গেলে। আমি ফোন রাখলাম। ঈশিতা রাগ দেখিয়ে ফোন কেটে দিতে গেলে শান্ত বলে ওঠে, এসো, আমি এরকম একটা আদরের দুলালিকে ঠিকঠাকভাবে ট্রিট করতে পারবো তো? আগে জানো সে কতটা চাই। কতটা চায়? তুমি যে সানস্ক্রিন লোশন ব্যবহার করো সেটা আমার প্রত্যেক মাসের ম্যাচ ভাড়া আইসু। ঈশিতা চুপ করে থেকে বলে, চাকরি পেলে ম্যাচ ছেড়ে দেবে, একটা বাসা নেবে, আমাকে বিয়ে করবে, মোটামুটি দামের একটা সানস্ক্রিন লোশন কিনে দেবে। এতটুকুই আত্মবিশ্বাসী হতে পারছো না? আমার আত্মবিশ্বাস আমি আমার বউকে পুরো একটা সেলুন কিনে দিতে পারবো, কিন্তু সেটা স্বপ্নে। শান্ত উচ্চ শব্দে হাসতে থাকে কথাটি বলে। ঈশিতা চুপ করে থেকে বলে, কি করছো? সস্তা সিগারেট পোড়াচ্ছি। দুপাশে দুজন নীরব থাকে। শান্ত হুট করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, পারলে এড়িয়ে যাও ইস্যু। এই সিগারেটটা পুড়তে যতখানি সময় নিচ্ছে তুমি পুড়তে ততখানি টাইম নেবে না। বাবার রাজকন্যা, বাইডের আদরের বোন, পারলে এড়িয়ে যাও, বোকামি করো না। তুমি যে বলেছিলে জ্ঞান ফিরলে আর কোনো কিছু চিন্তার নেই, তাহলে এখন এসব কি বলছো? সামিন রাসেলের দিকে তাকিয়ে থাকে। রাসেল বলে, আমি বলেছি আশঙ্কা রয়েছে, তবে না হওয়ার সম্ভাবনাও বেশি। সামিন বলে, অপারেশন করা হলো কেন তবে? ওনার জীবনটা বাঁচানোর জন্য। বেঁচে গিয়েছে উনি প্রাণে, এখন বাকিটা পরে বোঝা যাবে। সামিন মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকায়। আইসিইউর সামনে ক্রাচ ভর দিয়ে বাবার মুখটা আরো নিকট থেকে দেখার, বাবাকে ছোঁয়ার প্রতীক্ষায় আছে সে। দরজার কাছে চোখ রেখে ভেতরে তাকিয়ে আছে। ভেতরে রেহানা। রাসেল বলতে থাকে, এই ধরনের কেস আমি যে কটা হাতে পেয়েছি তাদের মধ্যে শতকরা 20% পেশেন্টের সাথে এমনটা হয়েছে, তবে বাকি 80% কিন্তু সুস্থ হয়ে উঠেছে। শামিন, অযথা দুশ্চিন্তা করো না। সামিন রাসেলের কথার জবাব দেয় না। রাসেল যেমনটা বলছে যদি সত্যি তেমনটা হতে থাকে তাহলে আলো খুব ভেঙে পড়বে। রেহানা বের হয়। একটু পরে ডক্টর পারমিশন নিয়ে আলো ভেতরে ঢোকে। আতাউর আলম কারো অস্তিত্ব টের পেয়ে দু চোখ মেলে তাকায়। আলো ধীর পায়ে বাবার দিকে এগোতে থাকে। আতাউর চোখ পিটপিট করে মেয়েকে দেখতে থাকে। তার সামনে সালোয়ার কামিজ পরিহিত, চুলে বিনুনি করা চঞ্চল দস্যি মেয়েটির নয়, বরং দাঁড়িয়ে আছে শাড়ি পরিহিত, চুলে খপা করা, গলায় হালকা পাতলা গহনা পরে বউ বউ সাজে একটি মেয়ে। আতাউর কয়েক মুহূর্ত মুগ্ধ হয়ে নিজের কন্যাকে দেখে। অত্যন্ত মিষ্টি একটা চেহারা মেয়েটির, একেবারে মায়ের মতো দেখতে হয়েছে। ক্লাস 10-এ থাকাকালীন নানা জায়গা থেকে অসংখ্য বিয়ের প্রস্তাব আসলেও মেয়েটির জন্য আতাউর আলম কখনো তাদের পাত্তা দিত না। তার ইচ্ছে ছিল মেয়েটিকে সে নিজের পায়ে দাঁড় করিয়ে বিয়ে দেবে। আজ সেই মেয়েটি বউ বউ সাজে তার সামনে দাঁড়িয়ে। আলো তার দিকে তাকিয়ে আছে। আতাউর আলম অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, পায়ে কি হয়েছে তোর? হোঁচট খেয়েছি। কিভাবে? তুমি পাশে নেই বলে বারবার খাচ্ছি আব্বু। আতাউর আলম ম্লান হাসে। আলো বলে, তোমাকে বুড়ো বুড়ো লাগছে আব্বু। তোকে মহিলাদের মতো লাগছে। শাড়ি পরে থাকিস কেন? শুধুই শাড়িই কিনে দিয়েছে আমাকে। তা কেন? আমার অবস্থান বুঝিয়ে দিতে, সম্ভবত আমি এখন কারো বউ, এটা বারবার মনে করিয়ে দিতে। আতাউর আলম মেয়ের দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, সুস্থ হয়ে ওঠো আব্বু, সবটা গুছিয়ে নিতে হবে। এলোমেলো হয়ে যাওয়া সবটা গুছিয়ে নিতে আমার মাথার ওপর বাবার শক্ত একটা হাত দরকার। দয়া করে সুস্থ হয়ে ওঠো তুমি। জ্ঞান ফেরার আজ 3 দিন। আতাউর আলমকে জেনারেল কেবিনে শিফট করে দেয়া হয়েছে। কাল পরশুর মধ্যে বাড়িতে নিয়ে যাওয়া হবে তাকে। রাত অতটা গভীর নয়। বিকেলের দিকে ভাইয়ের বাড়ি পাঠিয়ে দিল আলো। নিজেও সামিনের সাথে বাড়িতে চলে আসে। তাদের 2 দিন আগেই ছাড়পত্র দিয়ে দিয়েছে ডক্টর। কয়েকদিন পরেই তার পায়ের প্লাস্টার খুলে ফেলা হবে। হসপিটালে এখন শুধু রেহানা আছে। বিছানার কিছুক্ষণ
শুয়ে থেকে চোখ বন্ধ করে থাকে। তারপর চোখ মেলে ঘড়ির দিকে তাকায়। সময় রাত 10:42। বিছানায় শুয়ে কিছুক্ষণ উসখুস করে সে উঠে বসে। আব্বুর জন্য মনটা অস্থির হয়ে উঠেছে। এখন কিভাবে যাবে সে? সামিন হাতের ল্যাপটপ সরিয়ে আলোকে কিছু সময় ধরে দেখে। আলো চুপচাপ মাথা নিচু করে বিছানায় বসে আছে। ল্যাপটপ বন্ধ করে মৃদু স্বরে বলে ওঠে, হসপিটালে যেতে চাও? আলো সামিনের দিকে তাকায়। সামিন বলতে থাকে, যেতে চাও? তাহলে নিয়ে যাব। আলো মাথা নাড়িয়ে না বলে দেয়। সামিন আবারও ল্যাপটপ হাতে নেয়। আলো বলে ওঠে, আর 23 দিন পরে এমনিতেই চলে যাব, তার আগে এত ঘন ঘন যাওয়া আসা করার কি দরকার? সামিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। কতটা দৃঢ়তার সাথে বলেছে আলো এই কথাটি। কিছু সময় চুপ থেকে সামিন বলে, শিওর তুমি আমাকে ছেড়ে 23 দিন পর চলে যাবে? এতটা আত্মবিশ্বাসের সাথে বলছো? হ্যাঁ। সামিনের চোখে চোখ রেখে বলে আলো। আতর আলম আলোর পাশে দাঁড়িয়ে থাকা সামিনের দিকে তাকিয়ে আছে। সে তার সামনে তেজি, প্রতিহিংসাপরায়ণ ভয়ঙ্কর ছেলেটার দেখে কিছুটা অবাক হচ্ছে। সামিন চোখের মুখে আগের হিংস্রতা সে দেখতে পায় না। কদিন আগেও যা দেখে সে কেঁপে উঠত, বরং তার সামনে একজন অস্বাভাবিক বিনয়ী একজন লোককে সে দেখছে। এই পরিবর্তন রূপ হজম করাটা কষ্টসাধ্য। আতর আলম একটা গভীর নিঃশ্বাস ফেলে দু চোখ বন্ধ করে ফেলে। আলো উৎকণ্ঠা নিয়ে এগিয়ে আসে। কি হয়েছে আব্বু, শরীর খারাপ লাগছে? আতাউর আলম মাথা নাড়ায়। নিজের মেয়েটার পাশে ওই ছেলেটাকে মেনে নিতে পারছে না সে। বুকের মধ্যে যন্ত্রণা হচ্ছে। ডক্টর রাসেল এসে আতর আলমকে পরিদর্শন করে। সামিন আলোর দিকে তাকিয়ে বলে, আরো 2 দিন চাইলে রাখতে পারতে, এত দ্রুত বাড়িতে। আমার আব্বু, আমি বুঝে নেব। গম্ভীর কণ্ঠে বলে আলো। তারপর ডক্টর রাসেলের দিকে তাকিয়ে বলে, অসুবিধা নেই তো ডক্টর? ডক্টর রাসেল মাথা নাড়ায়, একটা হাসি দিয়ে বলে, অসুবিধা নেই, তবে খুব সাবধানে। আলো মাথা নাড়ায়। সামিন চুপচাপ আলোকে দেখে। বাবার সুস্থ হবার খুশিতে সে ভুলে গিয়েছে তার পায়ে চোট। কাছে ভর করেও লাফিয়ে লাফিয়ে সবটা দেখছে। বিকেলে আতর আলমকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। হসপিটালের সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ওয়ার্ড বয়রা এসে আতর আলমকে ধরে ধরে নামিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আলো বাবার পাশে বসে বাবাকে জড়িয়ে ধরে রেখেছে। বাপ বেটিতে চোখ বন্ধ করে আছে। সামিন দূরে দাঁড়িয়ে এই অদ্ভুত সুন্দর দৃষ্টিতেই দেখতে থাকে। মেয়েরা সত্যিই বাবা পাগল হয়। হুট করে তার মনে বাসনা জাগলো তার প্রথম সন্তান যেন মেয়ে হয়। ওই পাগল মেয়ে অদ্রিতা আলোর মতোই একটা মেয়ে। কথাটা চিন্তা করে সামিন মনে মনে ভীষণ লজ্জা পেয়ে যায়। মনে মনে নিজেকে বলে ওঠে, বউ থাকবে কি থাকবে না তারই গ্যারান্টি নেই, আর তুই এদিকে বাচ্চার স্বপ্ন দেখছিস। সামিনিয়া স্যার। ধীর পায়ে হেঁটে আতর আলমের পরিবারের সামনে দাঁড়ায় সামিন। সবাই তার দিকে তাকায়। সবার মুখের দিকে এক পলক তাকিয়ে খুব ঠান্ডা গলায় আলোকে বলে, তুমি চাইলে তোমার বাবা মায়ের সাথে যেতে পারো আলো। কদিন ওখানে থাকবে? আলো সামিনের কথায় একটা তাচ্ছিলের হাসি হাসি। রেহানা নরম গলায় আলোকে বলে ওঠে, যাবি মা তুই? আজান আয়াত বলতে থাকে, আপু চলো না, আমাদের সাথে চলো। আলো সামিনের দিকে এক পলক তাকিয়ে তার মাকে বলে, না আম্মু, আমি এখন যাব না। আমি ঠিক 22 দিন পর চলে আসব তোমাদের কাছে একেবারের জন্য। রেহানা নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। সামিন আলোকে দেখছে। আলো বলতে থাকে, 22 দিন পর তোমাদের কাছে ফেরার আগে এই লোকটাকে বুঝিয়ে দিয়ে আসব, এই লোকটা জীবনসঙ্গী হিসেবে সম্মানের যোগ্য নয়। এই লোকটা একটা অযোগ্য নেতাই নয়, বরং অযোগ্য মানুষ। এর চোখে আঙুল দিয়ে আমি বুঝিয়ে দিতে চাই আম্মু। তোমরা যাও, তোমাদের মেয়েও ফিরবে। গাড়িতে উঠে এক পলক আলোর দিকে তাকিয়ে সামিন গাড়ি স্টার্ট করে। হসপিটালের গেট পেরিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। আলো সিট বেল্ট বাঁধেনি। সামিন বলে, সিট বেল্ট বাঁধতে চাও না কেন? একটা অঘটন ঘটলে তখন বুঝবে। অঘটনের পাশে বসে অঘটনের ভয় পাই না আমি। সামিন হেসে ফেলে, আমি অঘটন? বাহ,
কখনো পিশাচ, কখনো জানোয়ার, কখনো ফেরাউন, কখনো আবার অঘটন। আলো চুপ করে থাকে। সামিন বলে, আমি বলেছি 1 মাস পরে তোমার যদি আমার প্রতি অনুভূতি না বদলায় তাহলে তুমি চলে যেতে পারো। সে কথা শুনেই তুমি খুশি হয়েছো, তাই না? আচ্ছা, যদি আর 22 দিন পরেও তোমাকে যেতে না দিই, জোর করে আটকে রেখে দিই, যদি জোর জবরদস্তি করি তখন? আলো সামিনের দিকে তাকায়। সামিন ম্লান হেসে বলে, ভয় পেও না, আমি আমার কথা রাখবো, জোর করবো না তোমাকে। আলো সামিনের কথায় কোনো জবাব দেয় না। দুজনে দীর্ঘ সময় ধরে চুপচাপ গাড়ির শান্ত নীড়ে গেট থেকে ভেতরে ঢুকে। গাড়ি থেকে নেমে আলো ক্রাচে ভর দিয়ে বাড়ির ভেতর ঢুকে। লিভিং রুমে বাড়ির মেয়েরা সবাই দাঁড়িয়ে। একজন অচেনা বৃদ্ধ মহিলা বসে আছে লিভিং রুমের সোফাতে। আলোকে দেখে ঋতু এগিয়ে এসে আলোর মাথায় ঘোমটা তুলে দিয়ে নিচু স্বরে বলে, সম্পর্কে আপনার দাদি শাশুড়ি, আমাদের দাদা শ্বশুরের ছোট বোন। আলো এক পলক মহিলাটিকে দেখে। মাথার চুল থপথপে সাদা, গায়ের রংটা বেশ চমৎকার। গায়ে একটা সাদা কালো জামদানি শাড়ি। দেখে বয়স কতটা বোঝার উপায় নেই। হাতে পায়ে 70-এর উপরে। ভদ্রমহিলা আলোর দিকে ক্ষীণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আলোর পা থেকে মাথা পর্যন্ত দেখছে। সামিন লিভিং রুমে এসে মহিলাটিকে দেখে হাসি মুখে এগিয়ে যায়। তারপর কুশল বিনিময় করে। ভদ্রমহিলার নাম ইলোরা মির্জা। তিনি মাথা ঘুরিয়ে আবারও আলোকে দেখে। তারপর সামিনের দিকে তাকিয়ে বলে, ল্যাংড়া বউ, কিন্তু কেউ তো কিছু বললো না। সামিন থমথমে মুখে নিয়ে আলোর দিকে তাকায়। তারপর তার দাদির দিকে ফিরে বলে, পায়ে চোট পেয়েছে দাদি। ইলোরা আবারও আলোর দিকে তাকায়। ঠাট্টার ছলে বলে, কেন, বেশি লাফায় নাকি তোর বউ? আলো কপাল কুঁচকে সিঁড়ির দিকে যায়। এ বাড়ির প্রত্যেকটা লোক একটা একটা নমুনা। এই নতুন নমুনাটা আবার কোথা থেকে উদয় হলো কে জানে। আলোকে যেতে দেখে ইলোরা বলে ওঠে, কেমন মেয়ে, মুরব্বীদের দেখেও সালাম দেয় না? সামিন দাদির হাত চেপে ধরে চুপ করিয়ে দেয়। আলো ধীরে ধীরে উপরে উঠতে থাকে। ইলোরা সামিনের দিকে তাকিয়ে বলে, কি, কেমন মেয়ে এটা? বিয়ে করবি না বলে কেমন মেয়ে বিয়ে করলি? তুমি তো জানোই সবটা, কিছু মনে করো না দাদি। নরম গলায় ইলোরাকে বলে সামিন, ভাবি, আপনার খাবার কি ঘরে পাঠিয়ে দেব? আলো ঘুরে তাকায়। সিতারা দরজার বাইরে দাঁড়িয়ে বলে। ক্রাসটা হাতে তুলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, দরকার নেই, আমি আসছি। সিতারা চলে যায়। সামিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আলোর দিকে তাকায়। তারপর বলে ওঠে, বাড়িতে যিনি এসেছেন তিনি একজন মুরব্বী, রেসপেক্ট ডিজার্ভ করে আলো। রেসপেক্ট আমি মানুষের ব্যবহার দেখে করি, ওনার কথাবার্তার ধরন দেখে মনে হয়নি তিনি ওসবের যোগ্য। সামিন বলে, ঠিক আছে, আর যাই করো গালাগাল শুরু করে দিও না অন্তত। 2 দিনের জন্য ডাক্তার দেখাতে এসেছি এখানে। আলো কিছু না বলে নিচে নেমে আসে। খাবার টেবিলে বসতেই ফুলির মা তার খাবার বেড়ে দেয়। টেবিলে মোটামুটি বাড়ির সবাই খেতে বসেছে। আলো চুপচাপ খেয়ে নিচ্ছে। ইলোরা কিছুক্ষণ আলোকে দেখে ঋতুর দিকে তাকিয়ে বলে, সামিন খেয়েছে? ঋতু মাথা নাড়ায়। ইলোরা সরাসরি আলোর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, স্বামীর আগে আগে খেয়ে নেওয়ার রীতি চালু হয়েছে এই মির্জা বাড়িতে বুঝি? আলো সেদিকে ভ্রুক্ষেপ না করে খেতে থাকে। এমন সময় সামিন এসে দাঁড়ায় সেখানে। একে একে প্রায় সবাই খাওয়া শেষ করে উঠে যায়। সামিন একটা খালি চেয়ার টেনে বসে পড়ে। এক পলক আলোর দিকে তাকায় সে। ইলোরা আলোকে বলে, স্বামীর কি লাগবে না লাগবে সেটা দেখো। আলো মাথা তুলে একবার সামিন আর একবার ইলোরার দিকে তাকিয়ে প্লেটে হাত ধুয়ে ক্রাচ তুলে উঠে দাঁড়ায়। তারপর চলে যায় সে সেখান থেকে ফুলির মা সামিনের খাবার বেড়ে দিয়ে চলে যায়। খাবার টেবিলে আপাতত সামিন এবং ইলোরা। সামিন খেতে শুরু করে। ইলোরা বলে ওঠে, যা শুনেছি তাই তো দেখছি, সত্যি তুই এটা কি বিয়ে করেছিস? সামিন চুপচাপ খেয়ে যাচ্ছে। ইলোরা থমকে সুরে বলে, এখন আমাকে মির্জা বাড়ির ছেলেদের শিখিয়ে দিতে হবে কিভাবে বউ নিয়ন্ত্রণে রাখতে হয়। সামিন খাওয়া রেখে ইলোরার দিকে তাকায়। ঠান্ডা গলায় বলে, আমি কাউকে নিয়ন্ত্রণে আনতে চাই না দাদি। তো এটাকে দিয়ে কি করবি? সংসারে মন নেই, অহংকারী দামাগি মেয়ে, তোকে দামই দেয় না।
বউ আমার থাকবে কি থাকবে না সেই নিশ্চয়তা নেই, আর তুমি বলছো নাম দেওয়ার কথা। হ্যাঁ, ইলোরা সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন হেসে ফেলে, ইলোরার দিকে তাকিয়ে বলে, সংসারে মন লাগানোর টিপস দাও তুমি। এক কাজ করো, আবার আসার সময় তোমাদের বাড়ির ওখান থেকে তাবিজ নিয়ে এসো আমার বউয়ের জন্য। সংসারে মন লাগিয়ে দাও আমার বউয়ের, যাতে আমাকে ছেড়ে না চলে যায়। কথাটি বলে সামিন হাসতে থাকে। ইলোরা গম্ভীর কণ্ঠে বলে, ফাজলামি করিস না, তাবিজ লাগবে না। এইসব তেজি মেয়েদের শুরুতেই কোমর ভেঙে দিতে হয়, তাহলেই সংসারে মন লেগে যায় এদের। শুরুতেই পায়ে শিকল পরিয়ে দিলে আর পালাতে পারে না। সামিন খেতে খেতে বলে, তা কিভাবে? এই শিকলটা আবার কি? একটা বাচ্চা দিতে পেটে দেখবি সংসারে মন না লেগে কই যায়। কথাটা শুনে বিষম খেয়ে যায় সামিন। কাশতে কাশতে হতভম্ব হয়ে ইলোরার দিকে তাকিয়ে থাকে। ঘুমন্ত আলোর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার গায়ের চাদরটা টেনে দিতে যায় সামিন। হুট করে আলোর ঘুম ভেঙে যায়। সামিনকে দেখে কিছুটা ভয় পেয়ে গিয়ে ধরফরিয়ে উঠে বসে। সামিন হাত থেকে চাদরটা ফেলে রেখে বলে, এত ঘুম পাতলা মানুষ আমি জীবনেও দেখি নাই। তাই তুমি নাইট গার্ডের চাকরি নিলেই তো পারো। আলো চাদরটার দিকে এক পলক তাকিয়ে সামিনের দিকে তাকিয়ে বলে, ওটা দিয়ে কি করতে চাচ্ছিলেন? তোমার চাদর চাপা দিয়ে মেরে ফেলতে চাচ্ছিলাম। ঠান্ডা গলায় জবাব দেয় সামিন। আলো শাড়ির আঁচল টেনে নিজেকে জড়িয়ে নিয়ে বলে, সেটা আপনি করতেই পারেন, আপনার রন্ধ্রে রন্ধ্রে প্রতিহিংসা পরায়ণতা। সামিন শীতল চোখে আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলে, কি এমন ভাবে তাকিয়ে আছেন কেন? এই বংশের ছেলেদের কেচ্ছা কাহিনী আমি কিছু জানি না ভেবেছেন? অধিকাংশ ছেলেই তো 2-3টা করে বিয়ে করেছে, কোনো না কোনো বউকে মেরেছে। এসব কথা তোমাকে কে বলেছে? তারা কি খুন করার সময় সাথে থাকতো আমাদের বংশের ছেলেদের? যা রটে তা কিছু তো বটে। যে আমলের কথা বলছো সে আমল ঘুণে ধরেছে। এখন তো হাত না তুললেও তোমরা মেয়েরা স্বামীর নামে বানিয়ে বানিয়ে মামলা ঠুকে দাও, নারী হওয়ার সুবিধা নাও। আলো চুপ করে থাকে। সামিন বলে, উঠে পড়েছো, ভালো হয়েছে। দাদি এমনিতেও বেশ কয়েকবার তোমাকে ডেকে গিয়েছে। উনি কেন ডেকেছে? তা তো আমি জানি না, গিয়ে দেখো। আমি যাব না। আগামী 20 দিন তুমি এই বাড়িতে আছো, তো এই বাড়ির বউয়ের মতো থাকো। বেশি ঘাড়তারামি না করে যাও, নয়তো কোলে করে দিয়ে আসবো। আলো কিছুক্ষণ সামিনের দিকে তাকিয়ে থেকে বলে, ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। এবার আমিও আপনাকে একটা কথা মনে করিয়ে দেই ইয়াসার মির্জা, আপনার চেয়ে নেওয়া 1 মাসের আর কিছু বাকি আছে, মাত্র 20 দিন। এবং আপনার প্রতি আমার অনুভূতি একটুও বদলায়নি, একটুও না। কথাটি বলে আলো ওয়াশরুমে ঢোকে। সামিন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে যায়। আজ ইহানকে পড়াতে আসলে না কেন? চাকরির ইন্টারভিউ ছিল একটা বিজ্ঞাপন কোম্পানিতে। রিটু ভাবিকে তো বলেছি। ঈশিতা চুপ করে থাকে। শান্ত ফোনের ওপাশ থেকে বলে ওঠে, তোমাকে বলিনি বলে মাইন্ডে খেয়েছো? না। এক শব্দে জবাব দেয় ঈশিতা। তারপর বলে, ইন্টারভিউ কেমন ছিল? টিকবে? বুঝতে পারছি না, মনে তো হচ্ছে টিকে যাব। ঈশিতা চুপ হয়ে শুনতে থাকে। শান্ত বিজ্ঞাপন কোম্পানিতে ইন্টারভিউয়ের অভিজ্ঞতা। পেছনে সামিন এসে দাঁড়িয়েছে, সে খেয়াল করেনি। এসো। ভাইয়ার কণ্ঠস্বর শুনে চমকে উঠে হাত থেকে ফোন ফেলে দিয়ে গুটিয়ে দাঁড়িয়ে থাকে সে। সামিন বোনের ভীত সন্ত্রস্ত মুখটার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, প্রবলেম কি? ভয় পেলে কেন এভাবে? ঈশিতা তোতলাতে তোতলাতে বলে, হুট করে এলে তো তাই। ভাইয়া বলো, কি বলবে? সামিন বলে, অত্যন্ত জরুরি একটা কথা বলতে এসেছি তোর বিয়ের ব্যাপারে। হ্যাঁ। আমার বিয়ে? হাঁ করে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে ঈশিতা। সামিন বলে, ঈশিতা চোখ মুখ কুচকে বলে, ইসমামকে রেখে আবার আমাকে নিয়ে পড়লে কেন ভাইয়া? আমি তো কোনো ছেলের জন্য স্লিপিং পিলস খাইনি। সামিন গম্ভীর কণ্ঠে বলে, ডাক্তার রাসেল আমার হাই স্কুলের ক্লাসমেট, সেদিন হসপিটালে তোকে দেখে পছন্দ করেছে।
কথায় কথায় আজ বলল সেও বিয়ের জন্য মেয়ে খুঁজছিল, আর বাবাও তোর বিয়ের কথা বলল। খুব ভালো ছেলে রাসেল। আমাদের গোটা স্কুলে একটা ভদ্র ছেলে থাকলে সেটা ছিল ও। হসপিটালে ডাক্তারি করা বাদ দিয়ে মেয়ে মানুষ পছন্দ করে বেড়াই, সে ভদ্র? কেন ভাইয়া আমাকে এই উটকো ঝামেলায় জড়াচ্ছ? বলছি তো বিয়ে করবো না এত তাড়াতাড়ি। ধুর। ঈশিতা ভাইয়ের উপর রাগ দেখিয়ে চলে যায় নিজের ঘরে। সামিন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ঘরের দিকে পা বাড়ায়। আলো ঘর থেকে বেরিয়ে আসে। আলোর পায়ের প্লাস্টারটা খুলে ফেলা হয়েছে গতকাল। সামিন দাঁড়িয়ে পড়ে। ক্রাচ কোথায় তোমার? ওটার আর প্রয়োজন নেই, খুঁড়িয়ে খুঁড়িয়ে বেশ হাঁটতে পারি, ওটা একটা বোঝা। আলো হাঁটতে থাকে। সামিন আলোর পিছু পিছু আসে। আলো গম্ভীর কণ্ঠে বলে, পিছু পিছু আসছেন কেন? তুমি আগে যাচ্ছ তাই? আলো চুপ হয়ে যায়। সামিন বলে, প্লাস্টার খুলে ফেলার সাথে সাথে নিজের আগের রূপ ধারণ করেছো দেখছি। হ্যাঁ, রয়ে শোয়ে হাঁটো, আবার পরে। সামিন কথাটা বললে শেষ করতে পারে না। আলো পুনরায় হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। সামিন খপ করে ধরে ফেলে আলোকে। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। 1 মিনিট পর নিজেকে ধাতস্থ করে সামিনের দিকে তাকায়। সামিন তাকে শক্ত করে ধরে রেখেছে। নিজেকে ছাড়িয়ে নেয় আলো। সামিন বলে, এইবার পড়ে গেলে না বেশ হইতো, বাম পাটাও ভেঙে যাইতো। দেন হুইল চেয়ারে বসে থাকতে। আগামী 6 মাসের জন্য যেতে পারতেন না কোথাও, স্বামীর বাড়ি ছেড়ে। আমার ধরাটাই উচিত হয়নি। আসো তোমাকে ধাক্কা মেরে ফেলে দেই। আলো 1 মিনিট চুপ করে থেকে অতি সাবধানে সিঁড়ি ভাঙতে থাকে। পায়ের গোড়ালিতে এখনো বেশ যন্ত্রণা হয় তার। ধীরে ধীরে নেমে লিভিং রুমে দাঁড়ায়। ইলোরা মির্জা ব্যাগপত্র গুছিয়ে রাখা লিভিং রুমে আজ সে চলে যাবে। আলো ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে ডেকেছিলেন? ইলোরা মির্জা আলোর মুখের দিকে তাকিয়ে বলে, আমি আজই চলে যাচ্ছি, তোমাদের বেশি সময় দিতে পারলাম না। আলো মনে মনে বলে, কে চেয়েছে আপনার সময়? আপনি কেটে পড়ুন। ওরা নিজের পার্স ব্যাগ থেকে একটা স্বর্ণের চেন বের করে। আলো কিছু বুঝতে পারছে না। সামিন গিয়ে আলোর পিছনে দাঁড়ায়। ইলোরা আলোকে চেনটা পরিয়ে দিতে দিতে বলে, বউ দেখা উপহার। যদিও তোমাকে আমার পছন্দ হয়নি খুব একটা, তবুও নাতির মুখের দিকে তাকিয়ে দিলাম। আলো ইলোরার দিকে তাকিয়ে আছে। ইলোরা বাড়ির সবার থেকে বিদায় নিয়ে সামিনের দিকে তাকায়, তারপর বলে, শিকল পরানোর বিষয়টা মাথায় রাখিস সামিন। সময় থাকতে শিকল পরিয়ে দে, ওটাতেই কাজ হবে। আলো কিছু না বুঝে একবার সামিন আর একবার ইলোরার দিকে তাকায়। সামিন হেসে ইলোরাকে বলে, সে দেখা যাবে, তুমি চাপ নিও না দাদি। ইলোরাকে বিদায় জানিয়ে ঘুরে দাঁড়াতেই দেখে আলো তার দিকে তাকিয়ে আছে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাকে শিকল পরানোর কথা বলছিল আপনার দাদি? সামিন থতমত খেয়ে যায়, বলে, সেটা আমার এবং দাদির কথা, তুমি নাক গলাচ্ছ কেন? আপনাদের বংশের মেয়েগুলো আপনাদের থেকে কম না কোনো অংশে, কথাবার্তা চালচলন সব ক্রিমিনালদের মতো। ঈশিতাও কি সেরকম? সামিন আলোকে প্রশ্নটা করে সরাসরি আলোর চোখের দিকে তাকিয়ে থাকে। আলো নরম গলায় বলে, না, ঈশিতাপু ওরকম না, ওই একজনই ব্যতিক্রম। আমার ছোট ভাই ইসমামও ব্যতিক্রম। এসব পলিটিক্স, মারপিট, গুন্ডামি থেকে সব সময় দূরে থাকে। ওর সাথে মিশলে বুঝতে কি চমৎকার একটা ছেলে। আলো সামিনের দিকে তাকিয়ে থেকে সামিনের কথাটা শুনে। সে আর কোনো কথা বাড়ায় না। দুপুরে সবাই একসাথে খাবার টেবিলে খেতে বসেছে। ইমতিয়াজ মির্জাবাদে টেবিলে বাড়ির সবাই রয়েছে, অথচ পুরনো ডাইনিং রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পরপর শুধু চামচের ঠোনঠান শব্দ শোনা যাচ্ছে। কিছু সময় পরে ইলহাম সামিনের সাথে বাড়ির ব্যবসার আলাপ জুড়ে দেয়। ইসমামকেও সে শুনতে তাগাদা দেয়, কিন্তু ইসমাম কোনো আগ্রহ দেখাচ্ছে না। ঋতু কয়েক লোকমা খেয়ে প্লেট সরিয়ে রাখে। তার একেবারেই খেতে ইচ্ছে করছে না, খুব বমি পাচ্ছে। আলো এক পলক ঋতুকে দেখে না চাইতেও নিচু স্বরে বলে ফেলে, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? সামিন আলোর দিকে তাকিয়ে ঋতুর দিকে তাকায়। ইলহাম
তাকিয়ে থাকে ঋতুর দিকে। ঋতু আলোকে বলে, না ভাবি, মাথা ঘুরছে শুধু। কথাটা শেষ করতে পারে না ঋতু। ভিমরি খেয়ে পরে যেতে নিলে আলো খপ করে ঋতুকে ধরে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। ফুলির মা গিয়ে দরজা খুলে দেয়। পরি হাসি হাসি মুখ করে বলে, কোথায় বাড়ি সবার? পরি হেঁটে ডাইনিং রুমে গিয়ে দাঁড়ায়। তার হাতে একটা ফাইল। সামিন মাথা ঘুরিয়ে পরীকে দেখে বলে, ডাক্তার আপা হঠাৎ এলি যে? পরি মুচকি হেসে বলে, আজ মেজো ভাইয়ার কাছে এসেছি মিষ্টি খেতে। ইলহাম অবাক হয়ে বলে,